আমরা আসলে স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট হলে কি করি আর ইনডিটারমিনেন্ট হলে কি করি। তো স্ট্যাটিক্যালি যদি ডিটারমিনেন্ট হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা নর্মাল ওয়েতে অ্যাসিড ডিপেন্ডেন্ট ড্র করতে পারি। মানে আমাদের স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট হচ্ছে কি আমার তিনটা ইকুয়েশন, তিনটা আননোন থাকবে। তো আমরা হচ্ছে আননোন গুলো সলভ করে রিলেশন বের করতে পারি, রিলেশন থেকে হচ্ছে অ্যাসিড ডিপেন্ডেন্ট ড্র করতে পারি। তো এটা একটা জিনিস। আর যদি স্ট্যাটিক্যালি যদি ইনডিটারমিনেন্ট হয় সেক্ষেত্রে কি হয়, স্ট্যাটিক্যালি যদি ইনডিটারমিনেন্ট হয় সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের অন্য কিছু অপশন আছে, লাইক হচ্ছে ফ্লেক্সিবিলিটি মেথড, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, স্লোপ ডিফ্লেকশন মেথড, যেখান থেকে বিসিএস অলওয়েজ একটা কোশ্চেন আসে। তো আসলে এই জন্য আমাদের এই ক্লাসে ফার্স্টলি আমাদের যেটা জানা হচ্ছে সেটা হচ্ছে এই জিনিসটাকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্টটাকে ইনডিটারমিনেন্ট। তো এইটা বের করার জন্য আমার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে কি 3m প্লাস আর আর আদার হিন্টে থাকবে হচ্ছে কি 3j। তো 3m প্লাস আর অন্যদিকে থাকবে হচ্ছে কি 3j, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার এখানে কম্পেয়ার করতে হবে কি, এখানে 3m প্লাস আর 3j চেয়ে যদি বড় হয়, এটা যদি বড় হয় তাহলে হচ্ছে কি এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট। ইনডিটারমিনেন্ট যদি 3m প্লাস আর লেস দেন 3j হয় সেক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি আনস্টেবল। তো এটা কি ইনডিটারমিনেন্ট এন্ড স্টেবল, মানে ইনডিটারমিনেন্ট এন্ড স্টেবল। 3m প্লাস আর যদি লেস দেন 3j হয় সেক্ষেত্রে এটা কি আনস্টেবল। লাস্টলি 3m প্লাস 3m প্লাস আর ইকুয়ালস যদি 3j হয় সেক্ষেত্রে জিনিসটা হবে কি এটা হচ্ছে ডিটারমিনেন্ট, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়াতে আসছে যে এটা কি ডিটারমিনেন্ট নাকি। এই যে যেমন হচ্ছে এই স্ট্রাকচারটা, এখানে দেখেন আমার এখানে কি কি আছে। এখন বুঝতে হবে এম কি জিনিস, আর কি জিনিস, জে কি জিনিস। তো এম কে আমরা বলবো হচ্ছে মেম্বার, আর আর কে আমরা বলবো হচ্ছে কি রিয়াকশন, আর যে কে আমরা বলবো হচ্ছে জয়েন্ট, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে 3m প্লাস আর। তো এখানে কি কি বললাম, এম হচ্ছে মেম্বার, আর হচ্ছে রিয়াকশন, জে হচ্ছে জয়েন্ট। তো হোয়াট ইজ মেম্বার, হোয়াট ইজ রিয়াকশন এন্ড হোয়াট ইজ জয়েন্ট। তো মেম্বার হচ্ছে কি, আমি আপনাকে ধরেন যে যদি ক্লাস হতো তাহলে বুঝতে পারতাম। তো ধরেন আপনি একটা চেয়ার চিন্তা করেন, আমরা একটা নর্মাল চেয়ার বা আপনি যেটার উপর বসে আছেন একটা কাঠের চেয়ার ধরেন। তো কাঠের চেয়ারটা স্ট্রাকচারটা যদি আপনি চিন্তা করেন, ধরেন যে এটা হচ্ছে মানে আপনি নর্মাল সেকশনটা চিন্তা করেন, মানে যেটার উপর বসেন আর কি, জাস্ট জিনিসটা হচ্ছে এইরকম। এই যে এরকম ধরেন যে চারটা পা আছে, এখানে একটা বসার জায়গা আছে। তো এই যে দেখেন আমরা এই ধরনের ইয়াতে এই যে যেগুলো হচ্ছে আমার কানেক্টেড যেসব পোর্শন আছে যেগুলো হচ্ছে একটার সাথে এটা অ্যাটাচ, লাইক হচ্ছে আপনি ধরেন যে একটা স্টিল এরিয়া ধরেন। তো এটার সাথে এটা জয়েন্ট, এটার সাথে এটা হচ্ছে জয়েন্ট, এটার সাথে এইটা জয়েন্ট। তো এই যে প্রত্যেকটা জিনিস হচ্ছে মেম্বার একটা। এই যে এখানে যে যে জিনিসগুলো দাঁড়িয়ে আছে চেয়ারের সেগুলো হচ্ছে মেম্বার, প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা মেম্বার, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস হচ্ছে কি একটা মেম্বার। তো জয়েন্ট কি, জয়েন্ট হচ্ছে যেমন ধরেন যে এই যে একটা মেম্বার, এই যে একটা মেম্বার, এই দুটো জিনিস যেটাতে যুক্ত সেটা হচ্ছে জয়েন্ট, ঠিক আছে। তো রিয়াকশন কি, রিয়াকশন হচ্ছে আমি এই যে এইটা হচ্ছে আমার সাপোর্টের উপর ডিপেন্ড করি। রিয়াকশন হচ্ছে কি এরকম একটা কোয়ান্টিটি which depends on সাপোর্ট কন্ডিশন। তো যেমন হচ্ছে এখানে কি আছে, একটা হিঞ্জ আছে, একটা হচ্ছে রোলার সাপোর্ট আছে। তো হিঞ্জে আমার এখানে কি রিয়েকশন ফর্ম হয়, একটা আপওয়ার্ড ডিরেকশনে এফ ওয়াই হয়, এখানে এফ এক্স হয়, আর এখানে হচ্ছে কি রোলারে এফ ওয়াই হয়। তার মানে কি এখানে রিয়েকশনের মান কত আর এর মান হচ্ছে 3। তো এখানে মেম্বার কয়টা আছে, একটা মেম্বার আছে। তো এখানে এম এর মান হচ্ছে কত 1। তো এখানে জয়েন্ট কয়টা আছে, মেম্বার যেটা থাকবে জয়েন্ট হচ্ছে নর্মালি যে একটা বেশি, মানে নর্মালি যেখানে এই যে যেমন ধরেন যে এখানে একটা মেম্বার দুইটা জয়েন্ট দুই পাশে। তো এখানে জয়েন্ট হচ্ছে কয়টা, দুইটা। তো আমার এখানে ফর্মুলাটা হচ্ছে কি 3m প্লাস আর। তো আমরা বের করি কত, 3 প্লাস 3 6। একটা জিনিস হচ্ছে কি 3j, একটা জিনিস হচ্ছে কি 3j হচ্ছে কত 3 ইন্টু 2 বা হচ্ছে 6। তার মানে কি 3m প্লাস আর মাইনাস 3j, এটার মান কত 0। তার মানে কি বলেন তো, এটা এটা আমার হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট। তো আমরা হচ্ছে কি আমাদের নর্মাল যে বেসিক ওয়ে সেই ওয়েতে আমরা জিনিসটা সলভ করতে পারি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন নেক্সট
তো আমরা এখন একটা জিনিস দেখি, যেমন হচ্ছে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ঠিকভাবে। হুম, আচ্ছা। তো এখন হচ্ছে আমাদের বের করতে হবে এই স্ট্রাকচার হচ্ছে ডিওআই, ডিগ্রি অফ ইন্ডিটার। আচ্ছা, এখন হচ্ছে একটা জিনিস বলতে ভুলে গেছি পরে। তো আমাদের টপিকটা হচ্ছে কি ডিওআই বা ডিগ্রি অফ ইন্ডিটারমিনেন্সি। এই যে আমার এখানে 3m প্লাস আর করলাম, এই যে 3j করলাম। তো চলে গেল। আচ্ছা, হোস্ট কে আছেন এখানে? হ্যাঁ, তুমি চালু করো, তোমারটা আবার চালু করো। হ্যাঁ, চালু করছে। এখন কি ঠিক ঠিক আছে নাকি? আচ্ছা, আমি শুধু ক্লাসে যেতে থাকি তো। আচ্ছা, তো যেটা বলছিলাম, আচ্ছা, তো ধরেন যে এই যে দেখা যাচ্ছে পাশে আমি যে স্ট্রাকচারটা আঁকলাম সেটা হচ্ছে এরকম কিছু একটা। তো আমি যেটা নিয়ে কথা বলছিলাম ডিওআই, ডিগ্রি অফ ইন্ডিটারমিনেন্সি। তো ডিওআই হচ্ছে 3m প্লাস আর মাইনাস 3j। এই ফর্মুলাটা একটু চেঞ্জ আসবে সামনে, আমি একটু পরে আসতেছি। তো এই জিনিসটা যে দুই জিনিসের যে ডিফারেন্স, সেটি হচ্ছে কি ডিওআই। তো আমার আগের ম্যাথে যেটা ছিল 3m প্লাস আর ছিল 6, 3j আসছিল কত 6। তো এই জিনিসটা যখন জিরো হয়েছে তার মানে কি ডিওআই যদি জিরো হয় তার মানে হচ্ছে কি। আচ্ছা, তো আমি নেক্সট ক্লাসে দেখবো মাইক্রোসফট হোয়াইট বোর্ড নিয়ে। তো আমি নেক্সট ক্লাসে দেখবো। আর হচ্ছে আজকের ক্লাসে এভাবে করি, কারণ হচ্ছে আমরা আগের কোর্স পুরোটাই ভাবে নিচ্ছি। তো আমাদের হচ্ছে অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় নাই এটা। তো যাই হোক, থ্যাংকস ফর ইউর সাজেশন বাই দ্য ওয়ে। ওকে। তো ডিওয়াই এর কথা যেটা বলছিলাম, তো আমার যদি হয় যে এরকম 3m প্লাস আর মাইনাস 3j, এটা যদি জিরো হয় তার মানে হচ্ছে কি এই জিনিসটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট। মানে ডিওয়াই যদি জিরো হয় তার মানে হচ্ছে কি এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট। আর যদি ডিওয়াই এর মান গ্রেটার দেন জিরো হয় এন্ড নট জিরো, এটা হচ্ছে কি ইনডিটারমিনেন্ট। আর যদি ডিওয়াই এর মান লেস দেন জিরো হয়, মাইনাস কিছু আসে, তার মানে কি এটা স্ট্রাকচারালি নট স্টেবল, আনস্টেবল। তো এটা কনসেপ্ট আলোচনা করলাম। তো নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে এই যে আমি এই স্ট্রাকচারটা এঁকেছিলাম স্ক্রিনের উপর যেটা দেখতেছেন। তো এটার আসলে আমার একটা সলিউশন লাগবে। এটা ডিওয়াই কত? তো কেউ একজন বলতে পারবেন এটা কত হবে ডিওয়াই এর মান? তো দেখেন এখানে আমার এক হবে। ফর্মুলা কি এক হবে, 3m প্লাস আর 3j। তো এখানে 3m কত, এখানে চেঞ্জটা আসছে কিসে? এখানে চেঞ্জটা আসছে কিন্তু রিঅ্যাকশনে। তো রিঅ্যাকশন আগে ছিল তিনটা, এখানে চলে আসছে চারটা। রিঅ্যাকশন চারটা, 3m কত মেম্বার একটাই আছে। আর হচ্ছে যে জয়েন কয়টা, দুইটা, এই পাশে একটা ওই পাশে একটা। তো 3 + 4 - 6, তার মানে হচ্ছে কি ডিওয়াই এর মান হচ্ছে 1। ঠিক আছে। তো এখন হচ্ছে একটা কনসেপ্ট নিব, যে কথা বলবো সেটা হচ্ছে আমার যদি এরকম হয় যে ধরেন যে এরকম একটা কি ইন্টারনাল হিঞ্জ চলে আসছে। সো হাউ ক্যান আই ডিটারমাইন দ্য ভ্যালু অফ ডিওয়াই হিয়ার? তো এইটার জন্য হচ্ছে আমার ডিওয়াই বের করতে হবে। তো এটার জন্য আমাকে একটু সিস্টেমেটিক কিছু চেঞ্জ হবে, সবাই একটু ভালো মতো খেয়াল করেন, তো বুঝতে পারবেন। তো আমার যদি মানে প্রশ্নটা হচ্ছে আমার এরকম মাঝখানে ইন্টারনাল হিঞ্জ চলে আসছে, তো আমি এখান থেকে ডিওয়াই বের করবো। এই কনসেপ্ট থেকে কিন্তু মানে খুবই চান্স আছে যে এরকম এটা এমসিকিউ চলে আসার। মানে এটা কিন্তু হাই লাইকলি, মানে আসতে পারে না আসতে পারে, কিন্তু চান্স আছে, দেওয়া যেতে পারে, সেট করা যেতে পারে। তো এমসিকিউর জন্য এটা খুব ভালো মতো আমরা পড়বো। তো এখানে হচ্ছে ডিগ্রি অফ ইন্ডিটারমিনেন্স আমরা যদি বের করতে চাই, তো আমাদের যদি ইন্টারনাল হিঞ্জ থাকে, তো আমি ফার্স্টে যেটা চিন্তা করবো, আমি এটাকে একটু মডিফাই করে রাখছি। আমি ফার্স্টে চিন্তা করবো যে ইন্টারনাল হিঞ্জ নাই, ইট ডাজন্ট এক্সিস্ট। এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট কনসিডারেশন, যে এখানে কোনো ইন্টারনাল হিঞ্জই নাই। তো সেকেন্ডলি আমি কি করবো এখন? তো আমি যদি ইন্টারনাল হিঞ্জ না থাকে, তো আমি এখানে যদি ডিওয়াই বের করতে চাই, তাহলে কি হবে? এখানে মেম্বার কয়টা আছে? এখানে হচ্ছে আপনার তিনটা,
রিয়েকশন কয়টা আছে? রিয়েকশন হচ্ছে 5, এখানে 3টা, এখানে একটা, এখানে একটা, তো 5টা রিয়েকশন। 3m মেম্বার কয়টা আছে বলেন তো? এখানে একটা, এখানে একটা, 2টা মেম্বার। তো আর জয়েন্ট কয়টা আছে? জয়েন্ট হচ্ছে, আমি একটু কালার চেঞ্জ করি। তো এটা একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট। সো জয়েন্টের মান হচ্ছে কত? জয়েন্টের মান কত? 3। তো ইন্টারনাল আমাদের যদি এরকম চলে আসে, ইন্টারনাল হিঞ্জ চলে আসে, তো আমি যেটা করবো, আমি হচ্ছে ফার্স্টে এটাকে বাদ দিয়ে একটা জিনিস চিন্তা করবো, পরে হচ্ছে কি করবো, এটার নামকে আমি ধরবো যে সি। সি হচ্ছে 1। সি মানে হচ্ছে কি, দ্য নাম্বার অফ internal hinges in the structure. The number of, what is C? The number of internal hinges in the structure. তো আমার এখানে তাহলে ফাইনালি আমি কিভাবে কি পাই? তো আমার ফর্মুলাটা কি ভেরিয়েশন হবে? ফর্মুলাটা হচ্ছে 3m প্লাস r। আমি ডিওয়াই করে ফেলতেছি ডিরেক্টলি, আমি আর যেরকম আলাদা ইয়ে করতেছি না। 3m প্লাস r মাইনাস 3j ছিল না, 3j এর সাথে আলাদা করে c যোগ করে, মানে মাইনাস 3j প্লাস c। তার মানে হচ্ছে কত? 3m প্লাস r কত? 11 মাইনাস 3j কত? 9, c হচ্ছে কত? 1। তার মানে হচ্ছে কত আসে এখানে? তার মানে এখানে কত আসে? এটা অ্যান্সারটা 10 মাইনাস, সরি 11 মাইনাস 10 হচ্ছে 1। ঠিক আছে, এগুলো আপনারা মানে আমরা কিন্তু এটা দেখে বুঝতে পারি, কারণ হচ্ছে এটা আছে, এটার সাথে যদি এটা থাকে, তার মানে হচ্ছে কি ডিওয়াই এর মান 1, যদি মাঝখানে রিটার্ন হিস থাকে তখন হচ্ছে ডিওয়াই এর মানটা 0 হয়ে যায়। তো এখানে এক্সট্রা রিটার্ডেন্ট আছে, এই রিটার্ডেন্টের জন্য হচ্ছে এটাকে বলা হচ্ছে রিডান্ডেন্ট, মানে এটা মানে কি, অতিরিক্ত, এক্সট্রা। তো এই এক্সট্রা জিনিসের জন্য হচ্ছে কি আমার ডিওয়াই এর মানটা হচ্ছে 1, এটা দেখে বোঝা যায়, বাট মানে কনসেপ্টটা হচ্ছে এটা, আমি জাস্ট কনসেপচুয়াল বিষয়টা নিয়ে আলোচনা করি। তো হোপফুলি ডিওয়াই নিয়ে কোনো কনসেপচুয়াল সমস্যা নাই। তো আপনাদের জন্য একটা হোমওয়ার্ক, একটু খাতে তুলে নেন সবাই। ক্লাসে অবশ্যই সবাই খাতা নিয়ে বলবে, স্ট্রাকচার ক্লাস হচ্ছে খাতা নিয়ে বলতে হয়। তো আমাদের যে কনসেপ্টটা যেটা বললাম, সেটা কিন্তু শুধুমাত্র বিমের জন্য না, ইট ইস অ্যাপ্লিকেবল ফর ফ্রেম অলসো। তো আমরা কিন্তু ফ্রেমের জন্য কিন্তু করতে পারি এই জিনিসটা। তো এই যে দেখেন, আমি একটা বোর্ডে একটা ফ্রেম আঁকছি, সবাই দেখতে পাচ্ছেন প্রবলি। তো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডিওয়াই ফর দিস ফ্রেম। তো দিস ইজ ইউর অ্যাসাইনমেন্ট। আপনারা হচ্ছে এটার জন্য ডিওয়াই কতটা বের করে, না যে আমাদের গ্রুপ যেগুলো আছে সেখানে আপনারা দিবেন, মানে একটা ইন্টারেক্টিভ একটা ডিসকাশন হবে আর কি। ঠিক আছে, সবাই একটু তুলে নেন, 1 মিনিট সময় দিলাম। আমি হচ্ছে এখন শুরু করবো হচ্ছে আপনাদের সেকেন্ড যে টপিকটা ছিল আমাদের, সেকেন্ড টপিকটা কি ছিল, যে অ্যাসিডিটি বিএমডি যেটা। তো আমরা হচ্ছে একটা শীট দিছি আপনাদেরকে, অ্যাসিডিটি বিএমডি সলিউশন দিই নাই। তো ওই শীটটা থেকে আমরা ফলো করবো, ওই শীট থেকে আমরা সলভ করবো। ঠিক আছে, বাই দিস টাইম আপনারা এটাই হয় তুলে নেন বা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন। আমি হচ্ছে অ্যাসিডিটি বিএমডি কাজটাতে চলে যাবো। শীটটা হচ্ছে গ্রুপে দেওয়া হয়েছে, যারা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু দেওয়া হয়েছে শীটটা। তো আমাদের নিউ টপিক, অ্যাসিডিক বিএমডি, ড্রয়িং অ্যাসিডিক বিএমডি ফর ডিটারমিনেন্ট বিনস। আমরা কিন্তু ইনডিটারমিনেন্ট এলজিডির জন্য শিখবো না। যারা হচ্ছে কমেন্ট কোর্স আছেন তারা যদি মানে এখন কেউ যদি শিখতে চান, তো কমেন্ট কোর্সে যে ক্লাস হবে কালকে, তো আমাদের কমেন্ট কোর্সে যারা আছেন আপনাদের ক্লাসটা একটু রিভিশন করবো আমরা। পরশুদিন যে ক্লাসটা হওয়ার কথা ছিল এটা কালকে নিয়ে নিবো, মানে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের উপর যে ক্লাসটা। পরশুদিন হচ্ছে আমার একটা প্রোগ্রাম আছে, অফিসিয়াল একটা প্রোগ্রাম আছে, তো ওইখানে আমার একটু অ্যাটেন্ড করতে হবে। তো কালকে আপনারা কাইন্ডলি হচ্ছে ক্লাসে জয়েন করবেন। কালকে ক্লাসের টপিক হচ্ছে মানে কি বলে, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে ইনডিটারমিনেন্ট বিমস এর প্রবলেম সলভ করা আর কি। ঠিক আছে, তো যাই হোক, তো বিম ডিটারমিনেন্ট স্ট্রাকচারের জন্য এসএসডি বিএমডি টপার আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় এক্সপোর্টিং বিসিএস আপনি যেসব জায়গায় হচ্ছে এক্সাম দিবেন, সিভিল ইঞ্জিনিয়ারিং সব জায়গায় আসবে, নো ডাউট। যে একটা জায়গায় মিস হলেও হতে পারে, বাট সব জায়গায় আসবে। এটা আমার দেখা মতে আমি যত জায়গায় পড়ে গেছি কোথাও এরকম পাইনি যে এসএসডি বিএমডি থেকে কোনো প্রবলেম আসেনি। তো এটা আসলে এটা ছাত্র নাম্বার, ধরেন 4 নাম্বার 5 নাম্বার যেটাই থাকে, তো এটা যদি মিস হয় তাহলে কিন্তু একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম পিছিয়ে পড়ে আর কি। এই ধরনের নিয়োগ পরীক্ষাতে 1 নাম্বার 2 নাম্বার একটা ক্রুশাল ফ্যাক্টর। ঠিক আছে, তো এটা নিয়ে আসলে আমাদের মানে কনসার্ন হইতে হবে। তো এখন হচ্ছে বিষয়টা যেটা, সেটা হচ্ছে বুয়েট প্যাটার্ন প্রবলেমে আমি যেটা দেখছি, বুয়েট প্যাটার্নে যেসব পরীক্ষা হয় এই প্যাটার্নে কিন্তু দেখছি যে অ্যাসিড রিভিউটা কম্পারেটিভলি একটু ইজিয়ার আসে। ঠিক আছে, বাট হচ্ছে পিএসসি তে যেসব পরীক্ষা হয়, যেমন হচ্ছে এলজিডি ইডি
তো এখানে আমার দেখার মতে 3টা পরীক্ষা দিয়ে কিন্তু এসএসসি বিএমডি খুব যে বেশি টাফ ছিল। আচ্ছা ডিও একটু হবে না, এটা একটু করেন ভালো মতো, এভাবে মানে এত ফাস্ট করা যাবে না, একটু বড় ক্যালকুলেশন এটা। আচ্ছা, তো অন্য প্যাটার্নে যেসব আছে, যে পিএসসি তে যেসব পরীক্ষা হয় আমাদের পাবলিক সার্ভিস কমিশনে, সেখানে কিন্তু একটু টাফ আসে। এসএসসি বিএমডি মানটা একটু কিন্তু ক্রিটিক্যাল জিনিসপত্র দেয় পরীক্ষাতে। তো আমাদের কিন্তু আই হোপ দ্যাট যে এখানে আপনাদের যে শীটে দেওয়া হয়েছে, এই হোপফুলি ওইটা যদি ফলো করেন তাহলে মোটামুটি আমি এটা এসুরেন্স দিতে পারি যে আপনি পারবেন, মানে করে আসতে পারবেন, আর এসএসসি বিএমডি তে আটকাবেন না। তো একটু ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেন, আর হচ্ছে ওই শীটের প্রবলেম গুলো সব সলভ করবেন, সলিউশন করে দিয়ে দিব আপনাদের। এটা হচ্ছে কাইন্ড অফ হোমওয়ার্ক, আপনারা করবেন, করে ডিসকাস করবেন, বলবেন যে এটা মিলছে না, ওইটা সমস্যা হচ্ছে। তো আমরা সলিউশন করবো, মানে ক্লাসে সলভ করা ট্রাই করবো, দেন হচ্ছে সলিউশন দিব, তাহলে হচ্ছে এই জিনিসটা ইফেক্টিভ হবে পড়াশোনাটা। এনিওয়েজ, তো আমরা হচ্ছে শীটের ফার্স্ট ম্যাটে দেখি। হ্যাঁ 18 হবে, মিম যেটা অ্যান্সার দিচ্ছে 18 হচ্ছে অ্যান্সার। প্রবলেম হচ্ছে কত, 39 - 27। এটা আমি ক্লাসে করেছিলাম, আমি এখন এই যে প্রেসিডেন্সি ভার্সিটিতেও ক্লাস নেই, তো ওইখানে আমি প্রবলেমটা পরীক্ষাতে দিছিলাম, তো আমার জন্য মনে আছে আর কি। তো এখানে একটা একজন লেকচার হিসেবে ক্লাস নেই আর কি ফ্রাইডেতে। তো আমাদের সেটা ফার্স্ট প্রবলেমটা, তো এটা ছিল আমাদের হচ্ছে প্রবলেমটা, যেটা হচ্ছে 10 কিপ লোড ছিল ঠিক মাঝখানে। আমার এখানে ফার্স্টলি হচ্ছে এখান থেকে সাপোর্ট থেকে 5 ফিট পর্যন্ত 1 কিপ পার ফিট, 1 কিপ পার ফিট ইউডিএল ছিল। তো এরপরে হচ্ছে আপনার 2.5 ফিট দূর পর্যন্ত, দূরে হচ্ছে 10 কিপ একটা ইউনিট লোড ছিল। সে এখান থেকে আবার হচ্ছে 2.5 ফিট দূরে আবার ইউডিএল শুরু হয়েছে, যেটা হচ্ছে 5 ফিট পর্যন্ত কন্টিনিউ করছে। তো এটা হচ্ছে 1 কিপ পার ফিট। তো এটা হচ্ছে আমার প্রবলেম। তো ইউ হ্যাভ টু ড্র এসএফডি বিএমডি ফ্রম দিস ডায়াগ্রাম। এখানে যে ইয়াটা আছে, সো এসএফডি বিএমডি এখান থেকে ড্র করতে হবে। তো আমাদের হচ্ছে ফার্স্টে কোর কনসেপ্টটা জানতে হবে। তো হাউ ক্যান উই ড্র এসএফডি বিএমডি? তো ফার্স্টলি উই হ্যাভ টু মেক শিওর দ্যাট যে কি কি ডেটা আমাদের লাগবে। তো এসএফডি বিএমডি জানার জন্য আমার ফার্স্টলি হচ্ছে স্ট্রাকচারের রিঅ্যাকশন গুলো বের করতে হবে। তো ফার্স্ট স্টেপ উইচ ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ সলভিং দিস প্রবলেম। তো এটা হচ্ছে কি, ফাইন্ড আউট দ্য রিঅ্যাকশনস, ফাইন্ড আউট দ্য রিঅ্যাকশনস। তো হাউ ক্যান উই ফাইন্ড আউট দ্য রিঅ্যাকশনস? তো উই হ্যাভ থ্রি ইকুয়েশনস, summation of fx হচ্ছে 0, summation of fy 0, summation of moment 0। তো এই কেসে আমাদের কিন্তু সামেশন অফ fx টা খুব একটা লাগবে না, কারণ হচ্ছে কি আমাদের মানে এক্সিয়াল ফোর্স যদি বের করতে চাই তখন হচ্ছে সামেশন অফ fx লাগে, বাট বা ফ্রেম যদি করতে চাই তখন লাগে, বাট এই ধরনের ডিমের ক্ষেত্রে লাগে না। তো আমার হচ্ছে কি ইকুয়েশন হচ্ছে দুইটা আননোন, দুইটা আননোন কি কি, এই যে এ পয়েন্টের রিঅ্যাকশনের মান আর এ, বি পয়েন্টের রিঅ্যাকশনের মান আর বি। তো এই দুটো হচ্ছে আমার আননোন। ইকুয়েশন কি আছে, সামেশন অফ fy 0, সামেশন অফ m 0। এটা কিন্তু আমাদের অ্যানালিটিক্যাল মেকানিক্স যেটা আছে, তো ওইটাও কিন্তু মানে একদম ওয়ান আমরা যেগুলো পড়ে আসছি সেগুলো। তো এখন fy বের করবো আমরা সামেশন অফ m 0, এটা থেকে আমরা কি করবো, আমরা হচ্ছে তো রিঅ্যাকশন গুলো ফার্স্টে বের করি। তো বের করি, তো আপনি ধরেন যে আমি যেটা করবো সেটা হচ্ছে এই পয়েন্টে, এটা বি পয়েন্ট যেটা, তো বি পয়েন্টে মোমেন্ট নিব। তো সামেশন অফ এম বি হচ্ছে কি 0। তো সামেশন অফ এম বি যদি 0 হয় তার মানে কি আর ইন্টু ডিস্টেন্সটা কত, 5 5 5 আর ইন্টু 15। তো এই যে এই ইউনিট গুলো যে কাজ করতেছে, এই লোড গুলোর আমি কি ধরি, এটা সেন্ট্রয়েড বরাবর সেটার একটা নেট ফোর্স কাজ করছে। তো এটা কি 1 কিপ লোড কাজ করতেছে কতটুকু, 5 মিটার 5 1 কিপ পার ফিট লোড কাজ করতেছে কতটুকু, ইডেল হচ্ছে কত, 1 কিপ পার ফিট। এটার কত ডিস্টেন্স পর্যন্ত কাজ করতেছে, এটা হচ্ছে 5 ফিট পর্যন্ত কাজ করতেছে। তার মানে কি এটা নেট সাম হচ্ছে কত, 5 কিপ। তো 5 ফিট কোথায় কাজ করতেছে, এটা ঠিক মাঝখানে। তার মানে কি 5 ফিট যদি হয়, তার মানে এই সাপোর্ট থেকে আড়াই ফিট দূরে, এই সাপোর্ট থেকে আড়াই ফিট দূরে হচ্ছে কি ইউনিটটা কাজ করতেছে। তার মানে কি এই যে এই লোডের সাপেক্ষে, এই লোডের সাপেক্ষে আমি যখন এই পয়েন্টে যখন মোমেন্ট নিব, তো দ্য ডিস্টেন্স উইল বি দ্য ইন্টার ডিস্টেন্স ফ্রম দিস লোড এন্ড হচ্ছে দিস সাপোর্ট। তার মানে হচ্ছে মানে এ সাপোর্ট থেকে, সরি বি সাপোর্ট থেকে আমার যে লোডটা আছে মানে সেন্ট্রয়েডে যেটা, এটি পুরো টোটাল ডিস্টেন্সটা কিন্তু কি, এই টোটাল ডিস্টেন্সটা কিন্তু আমার হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশনের কাজে আসবে। তো মোমেন্ট মানে কি, মোমেন্ট মানে হচ্ছে কি লোড ইন্টু ডিস্টেন্স। তো আমার এখানে ডিস্টেন্স কতটুকু, 5 5 10, তো 12.5।
তো এটা কতটুকু 12.5। তো আর এই লোডটা কতটুকু, লোডটা হচ্ছে 5 কিপ। তো 5 ইন্টু 12.5, ওয়াই ইট ইজ মাইনাস। তো এটা হচ্ছে কি, আমি অলওয়েজ হচ্ছে একটা অ্যাজাম্পশন করে নিব। তো আমার এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এটা ডিপেন্ড করবে কি আমাকে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ। তো দেখেন আমি একটু ইয়াটাকে চেঞ্জ সরাই, একটু পাশে নেই। আমার আর একটা কাজ করতেছিল কোন দিকে, আর এটা এইদিকে, আরবিটা করেছিল এইদিকে। তো আমি যখন লোড নিচ্ছি, তো এটা লোডের ডিরেকশন কোন দিকে, এই দিকে। সো আই হ্যাভ টেকেন ক্লকওয়াইজ ডিরেকশন অ্যাজ পজিটিভ। তো এটা কিন্তু ইট ইজ টোটালি আপ টু ইউ, যে আপনি এটাকে এই, আপনি যদি ক্লকওয়াইজ প্লাস হতে পারেন, এন্টি ক্লকওয়াইজ প্লাস হতে পারেন। আমাদের ক্লাসে নর্মালি শিখেছে এন্টি ক্লকওয়াইজ প্লাস হওয়া। তো আমরা টেক্সট বুক যদি ফলো করি, তো সেক্ষেত্রে হচ্ছে কি আর এ ইন্টু 5, এটা হচ্ছে মাইনাস। তো এই যে এখানে যে আমাদের 5 আসলো which is 12.5 feet away from the support B। তো আমার এখানে এটা কি হয়, এটা ডিরেকশনটা কোন দিকে যায় দেখেন, এটা ডিরেকশনটা কোন দিকে যায়, এটা এই দিক দিয়ে ঘুরছে। তার মানে কি এটার ডিরেকশন হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। তো উই ক্যান টেক 5 ইন্টু 12.5 এন্ড লাস্টলি, তো ধরে যাও অন্য কোনো যদি লোড কাজ না করে, তার লাস্টলি আমরা এটাকে 0 ধরে সেখান থেকে আমরা কিন্তু আর বের করতে পারি। তো এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ক্লকওয়াইজ কে প্লাস ধরেন বা অ্যান্টি ক্লকওয়াইজ কে প্লাস ধরেন, ইট ইজ আপ টু ইউ। এটার জন্য কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল কোনো মানে প্রবলেম ফেস করতে হবে না। এটা কিন্তু টোটালি আপনার উপর, যে আপনি ক্লকওয়াইজ ধরলেও প্লাস মানে ধরে যে রেজাল্ট পাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ ধরলেও আপনি ধরেন যে সেম রেজাল্টই পাচ্ছেন। তো এটা হচ্ছে কিন্তু আপনার কোনো কনসার্নের বিষয় না, যে মানে এটা কি প্লাস হচ্ছে নাকি মাইনাস হচ্ছে, আপনি রেজাল্ট সেমই পাবেন। তো আমরা আবারও ম্যাথে আসি। আচ্ছা, তো আমরা বাকি জায়গাটা একটু দেখি। তো এখানে দেখেন এরকম হচ্ছে 10 আছে। তো এই 10 হচ্ছে এখান থেকে কত ডিস্টেন্সে, 10 ডিস্টেন্সটা কতটুকু, 10 ডিস্টেন্সটা কিন্তু 7.5। তো আমরা কি লিখবো, এবং 10টা হচ্ছে কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, তার মানে আমরা মাইনাস লিখবো, মাইনাস মাইনাস 10 ইন্টু 7.5। সিমিলারলি এখানে হচ্ছে এটা 5 কাজ করতেছে, 5 কিউব, which is 2.5 feet away from the support B। তো এখানে 5 ইন্টু 2.5, তো ইকুয়ালস হচ্ছে 0। তো আমরা এখান থেকে হচ্ছে ইজিলি রিয়েকশনের সলিউশনটা বের করতে পারি। তো রিয়েকশনের সলিউশন হচ্ছে কি 5 ইন্টু 12.5 প্লাস 10 ইন্টু 7.5 প্লাস 5 ইন্টু 2.5 ডিভাইড বাই হচ্ছে 15। তো এখান থেকে আমরা রিয়েকশনের ভ্যালুটা পাবো হচ্ছে কত, রিয়েকশনের ভ্যালু পাবো হচ্ছে 10 কিপ। ঠিক আছে। তো এইখানে একটা জিনিস মাথায় রাখেন আপনারা, দেখেন আমি কিন্তু ক্লকওয়াইজ ধরছি, আপনি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ধরেন, আমার সাজেশন হচ্ছে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস ধরে পড়েন। কারণ একটা জিনিস মাথায় রাখেন, উপরে হচ্ছে প্লাস, আমার অ্যাজাম্পশন হচ্ছে উপরে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ। মানে আমি যখন মোমেন্ট চিন্তা করি, মোমেন্ট চিন্তা করলে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরি, আর যখন সামেশন অফ এফ ওয়াই চিন্তা করি তখন হচ্ছে কি উপরে পজিটিভ ধরি। তো এটা হচ্ছে একটা বেসিক টেক্সট বুক অ্যাজাম্পশন। তো উই শুড ফলো দিস অ্যাজাম্পশন আনলেস আপনি মানে খুব বেশি স্ট্রাকচারালি ইয়া না হন, সাউন্ড না হন। ঠিক আছে। তো এইটা একটা ইস্যু। তো আমরা এখান থেকে হচ্ছে টেন কে বের করলাম। সিমিলারলি আমরা আরবি এর মানও পাবো। আরবি মান কিভাবে পাবো, আমি টোটাল লোড থেকে আরবি মানটা আমি কিন্তু এরকম করে মোমেন্ট নিয়ে নিয়ে বের করবো না। সো আরবি ইজ ইকুয়ালস সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল 0। এখান থেকে আমি কিন্তু আরবি পাবো। তো আরবি হচ্ছে উপরের দিকে আছে, তো নিচের দিকে যেগুলো আছে সেই উপরের দিকে যেগুলো আছে, নিচের দিকে যেগুলো আছে সব নিয়ে আমি প্লাস মাইনাস করবো। তো উপরের দিকে আসতে হচ্ছে কত, আর এ আছে -5, 5 কোনটা, যে এটা -10, 10 হচ্ছে যে এটা, আবার -5 প্লাস আরবি ইকুয়ালস হচ্ছে 0। আর এর মান কত আমি এটা বের করলাম, আর এর মান হচ্ছে 10, 10 -5 -10 -5 প্লাস আরবি ইকুয়াল 0। তো এখান থেকে আমি আরবির মান পাই হচ্ছে কত, 10 কিপ। ঠিক আছে। তো আমি আর এ পেলাম, আরবি পেলাম। তো নাও উই ক্যান ড্র দ্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এখন বলেন বোর্ড দেখতে বা হচ্ছে বুঝতে এখনকার কোনো সমস্যা হচ্ছে কিনা, বা ওভারঅল ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা কনসেপ্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, একটু কোশ্চেন নেই, ডিরেক্ট কোশ্চেন করে বা একটু এনশিওর করেন যে না এখন ঠিকঠাক ভাবে সবকিছু চলতেছে। ওকে। তো মাহি ক্লিয়ার করছো, তো আমি
এখন হচ্ছে shear force bending moment diagram draw করবো। তো shear force bending moment diagram আঁকার সময় রিয়েকশন হচ্ছে আমাদের একটা প্রাইমারি স্টেপ। রিয়েকশন নিয়ে মাথা ঘামানো যাবে না। রিয়েকশন আমাদের এমনি হইতে হবে, মানে রিয়েকশন যদি না হয় তাহলে কিন্তু মানে আমার নিজের এক্সপিরিয়েন্স বলে আমি কিন্তু এলজিডি পরীক্ষাতে রিয়েকশন করে আসছিলাম, মানে ভুল হতেই পারে, বাট এই মিস্টেক গুলো আসলে কোনো সলিউশন নেই না। তো রিয়েকশন যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার ডায়াগ্রাম উল্টোপাল্টা চলে আসবে, আর জিরো ছাড়া কোনো মার্কস পাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এখানে কিন্তু বাইনারি মার্কিং হয়। আপনি যদি শেয়ার ফোর্স বেরিং মোমেন্ট ডায়াগ্রাম ভুল করেন, ঠিক করলে আপনি 8 পাবেন, ভুল করলে 8 0 পাবেন। 8 বা 10 যেটি থাও, ভুল করলে 0 পাবেন, ফিক্সড। এই জন্য আমি ফার্স্ট ক্লাসটা খুব টাইম নিয়ে করে, খুব গুরুত্ব দিয়ে করে, একটু আস্তে ধীরে করে, যাতে সামান্য তো কোনো প্রবলেম হতে আমার স্টুডেন্টরা ফেস না করে। আমি আবার একটু ড্র করছি। এখন অনেক কনসেপচুয়াল জিনিস আসবে, একটু সময় মনোযোগ দেন ভালো মতো। তো আমি পেয়ে ফেললাম কি, আমি দুটো রিয়েকশন পেয়ে ফেললাম। তো আরে কত পাইছি আমি? আরে 10 পাইছি, আর বি হচ্ছে 10 পিক পাইছি। তো এখন হচ্ছে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমি কালার চেঞ্জ করি। এই যেখানে আমি শেয়ার ফোর্স থাকবো, এই নিচেটাতে আমি বেন্ডিং মোমেন্ট রাখবো। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে কি, প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ হচ্ছে আমি এটাকে একটু পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে নেবো, কারণ হচ্ছে এগুলো হচ্ছে ট্রানজিশন পয়েন্ট, মানে এটা জাস্ট আমাদের সুবিধা, বোঝার সুবিধার জন্য, তাহলে এই জিনিসটা অ্যালাইনমেন্টটা ঠিক থাকে আর কি। পেন্সিল দিয়ে এরকম এভাবে, নট লাইন টানলাম এরকম না, নট লাইক দ্যাট, নট লাইক দ্যাট, whether it should be like that. ঠিক আছে, so we have found 10 keep upward. তো আমাদের কিছু কনসেপচুয়াল জিনিস মাথায় রাখবেন। তো our diagram will start from the left, তার মানে আমরা শুরু করবো থেকে, আমরা কিন্তু শুরু করবো হচ্ছে এই পাশ থেকে, এই পাশ থেকে আঁকা শুরু করবো। তো শেয়ার ফোর্স আঁকার সময়, while drawing the shear force diagram, তো এসএফডি আঁকার সময়, শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার সময়, তো মাথায় রাখতে হবে আমাদের, তো আমাদের হচ্ছে কি আপওয়ার্ড ডিরেকশন হচ্ছে কি পজিটিভ, ডাউনওয়ার্ড ডিরেকশন হচ্ছে কি নেগেটিভ। দিস ইজ দ্য কোর কনসেপ্ট অফ ড্রয়িং শেয়ার ফোর্স ডায়াগ্রাম। ঠিক আছে, তো নাও দেখেন এখানে হচ্ছে কি 10 কিপ। তো 10 কিপ হচ্ছে কি আপওয়ার্ড ডিরেকশন আছে, সো আমি এখানে 10 কিপ আঁকলাম। ঠিক আছে, তো এইখানে আমাদের এটার ইয়াটা হচ্ছে কত, 5 কিপ। ঠিক আছে, ডাউনওয়ার্ড ডিরেকশনে 5 কিপ হচ্ছে ওভারঅল কাজ করতেছে, ওভারঅল যেটা সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি হচ্ছে এই মিড পয়েন্টে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, তো আমি যখন এখানে 5 কিপ, যখন এটাকে আমার কনসেপ্টটা যেটা, আমার ফার্স্ট হচ্ছে 10 কিপ উপরে আসলো। তো এখান থেকে হচ্ছে কি 5 কিপটা কি বা এই লোড গুলো কোথায় কাজ করতেছে, এটা কিন্তু ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে। তো এখানে 5 মাইনাস করলাম, তো এটার নেট সাম হচ্ছে কত, 5। তো আমার এখানে এই জায়গাটাতে গিয়ে কোথায় কত হবে, এখানে গিয়ে কিন্তু আমার 5 হয়। ঠিক আছে, তো দেখেন এরপরে যেহেতু এই জায়গাটাতে কোনো লোড আছে, এই জায়গাটাতে কিন্তু কোনো লোড নেই, তো এই 5 কিপ লোডটা কিন্তু এই জায়গাটা দিস এরিয়া, আমি যদি এটাকে একটু রিমার্ক দিই এ বি সি ডি দিয়ে, through the point from the point B to C, the load will be constant and it will be 5 kip. So after that we have 10 kip. তো আমি এটাকে যেটা করব, সো 5 কিপ এখন পজিটিভ সাইডে আছে, সো 10 কিপটা মাইনাস করব, তো আলটিমেটলি এখানে কত আসে, -5 আসে। তো আমি এটাকে মাইনাস করলাম, -5 আসলো, রাইট। ঠিক আছে, তো এরপরে কিন্তু আবারও কিছু নাই, যেখানে কিছু নাই আমি জাস্ট স্ট্রেট আগাবো, এখানে 5 এটা কন্টিনিউ করলো। তো এরপর হচ্ছে কি আবারও হচ্ছে কি এখানে 5 কিপ নিচের দিকে আছে, তো আমি আবার হচ্ছে -5 করলাম, -10 আসবে। তো -10 কতটুকু যাবে, এই যে এই পয়েন্ট পর্যন্ত যাবে, ফাইনাল পর্যন্ত যাবে। তো এখানে -5 গিয়ে, তো এখানে 10 হলো। তো দেখেন আবার লাস্টলি কি আছে, 10 কিপ কিন্তু আপওয়ার্ড ডিরেকশন আছে, সো লাস্টলি আমি আবার হচ্ছে কি 10 অ্যাড করলাম, নেট সাম মাস্ট বি জিরো, এখানে জিরো ছাড়া অন্য কোনো কিছু অ্যালাউড না। তো দিস উইল বি দ্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম ফর দিস বিম, ফর দিস লোডিং কন্ডিশন। ঠিক আছে,
আচ্ছা, এটা কি ক্লিয়ার হলো? তো এভাবে করে আমি কিন্তু শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো। আমি অবশ্যই একটা রাফ পেজ নিব, নিয়ে এই যে এরকম ক্যালকুলেশন করব, এবং ক্যালকুলেশনটা অবশ্যই হচ্ছে লাস্টলি আমাদের নিড ভ্যালুটা 0 হইতে হবে। এটা কিন্তু বোথ ফর শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? তো এখন আমি যদি বিএমডি ড্র করি, তো বিএমডি ড্রয়িং এর সময় একটা জিনিস ফার্স্টলি মাথায় রাখবেন। তো বিএমডি এর কনসেপ্ট মাথায় রাখবেন। সো বিএমডি মিন্স শেয়ার ফোর্স ডায়াগ্রামে যেটা পেলাম সেই লোড ইনটু এরিয়া। তার মানে কি, আপনি শেয়ার ফোর্স ডায়াগ্রামে যে এরিয়াটা পেলেন, শেয়ার ফোর্স ডায়াগ্রামে যে ভ্যালুটা পেলেন, যে এরিয়াটা পেলেন, সেটা কিন্তু মূলত বেন্ডিং মোমেন্ট হিসেবে কাজ করে। এবং একই সাথে মানে আমার এখানে যে যে ধরনের লোড আসবে, সেই লোড গুলো কিন্তু মানে যদি এরকম কোনো এক্সটার্নাল ফোর্স আসে বা এক্সটার্নাল লোড আসে, এক্সটার্নাল মোমেন্ট আসে, সেই মোমেন্ট গুলো কাজ করবে। লাইক ধরেন আমার এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, আমরা একটু পরে ফিক্স সাপোর্টে ম্যাচ করবো। ধরেন আমার এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, তো ফিক্স সাপোর্ট যদি থাকে, তো শুরুতেই তো ধরেন যে একটা মোমেন্ট এখানে জেনারেট হয়ে আছে। সো এই মোমেন্ট গুলো আসবে, ঠিক আছে? তো আমরা যেহেতু এখানে অন্য কোনো ধরনের লোড নেই, আমি যে ইয়াটা আঁকলাম, যে শেয়ার ফোর্স আমার জেনারেট হলো, সেখানে অন্য কোনো ধরনের, বা আমি যে বিমটা দিচ্ছি সেই বিমে অন্য কোনো ধরনের লোড যেহেতু নাই, তার মানে কি এখানে কিন্তু মানে বিএমডি ড্রয়িং এর সময় আমার কিন্তু অন্য চিন্তা করতে হবে না, জাস্ট খালি শেয়ার ফোর্স ডায়াগ্রামে যে এরিয়া, সেই এরিয়া গুলো দিয়ে আমি করতে পারবো। তো এখন দেখেন, এই যে আমি একটু এটাকে একটু ডাইজেক্ট করবো, একটু গ্রিন কালার নিলাম। এই যে দেখেন, এই পাশটা যেটা একটু বড় করে দেখাচ্ছি আমি, এই পাশটা কি, এটা কিন্তু ট্রাপিজয়েডাল, ঠিক আছে? দিস এরিয়া ইজ রেক্টেঙ্গুলার, দিস এরিয়া ইজ অলসো রেক্টেঙ্গুলার, এন্ড দিস এরিয়া ইজ ট্রাপিজয়েডাল। তো আমি যখন বিএমডি ড্র করবো, সো তার মানে হচ্ছে কি আমার এরিয়া গুলোকে ক্যালকুলেট করতে হবে। সো নাও লেটস স্টার্ট ক্যালকুলেটিং দ্য এরিয়া। তো এই যে দেখেন, ফার্স্টলি আমার এখানে এই যে ট্রাপিজয়েডটা আছে, এটা 10 আছে, এখানে 5 আছে, এটা ডিসটেন্সটা হচ্ছে কত, এটা 5 ডিসটেন্স। তো ফার্স্টলি হাফ ইন্টু ট্রাপিজয়েডের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু কি বলে এটা বাংলা একটু বলেন তো কি একজন, এই যে সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল মধ্যবর্তী বাহুদ্বয়। দূরত্ব, একটু ইন্টু হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো এটা করলে কত আসে, 15 × 5 75, 75/2 37.5, ঠিক আছে? তো এটা হচ্ছে কত হবে, এই পয়েন্টটা আসবে কত, দ্য ভ্যালু অফ দিস পয়েন্ট উইল বি 37.5। নেক্সট হচ্ছে কি আমার এই এরিয়াটা, এই এরিয়াটা কি রেক্টেঙ্গল। তো এটা খুবই সিম্পল, 5 × 5, কারণ হচ্ছে জাস্ট একটা রেক্টেঙ্গল যার টপ পজিশনে 5 আছে, যার ডিস্টেন্সটা 5। তো এটার সাথে কত, 5 × 5 যোগ হয়ে 62.5। নেক্সট হচ্ছে কি দেখেন, নেক্সট এই পাঁচটা কিন্তু মাইনাস নেগেটিভ সাইডে চলে গেছে, তার মানে কি এটার সাথে 25 যোগ হয়ে কত হলো, 62.5। এখান থেকে আবার কিভাবে 25 মাইনাস হবে, কারণ হচ্ছে কি এই জিনিসটা নেগেটিভ দিকে চলে গেছে। সো এটা হচ্ছে কি 25 মাইনাস আবার কত আসবে, 37.5। আর লাস্টলি এটা আবার 37.5, কারণ হচ্ছে এই এরিয়া সেম। একটা মিনিট, ভাইয়া এখানে সেকেন্ড ফ্রেমের ডিসটেন্সটা 2.5 হবে, সেকেন্ড ফ্রেমের ডিস্টেন্স, মানে সেকেন্ড মেম্বার যেটা 5 থেকে 5 পর্যন্ত 37.5 প্লাস 2.5 ইন্টু 5। আচ্ছা একটা মিনিট, আমার স্ক্রিন চলে গেছে, স্ক্রিন অপশন কত, the first one should be first অপশন কত হবে তো, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ এখন কোশ্চেন শুনি একটু। হ্যাঁ 5 মানে কোশ্চেনটা কি ছিল, কেজন কোশ্চেন করছিল? ভাইয়া বলছিলাম যে 37.5 এর সাথে কি 5 ইন্টু 5 গুণ হবে নাকি 2.5 ইন্টু 5 গুণ হবে, কারণ ডিস্টেন্স তো 2.5। 37 ডিসটেন্স 2.5 হলে 2.5 গুণ হবে, ডিসটেন্স যেটা সেটি গুণ হবে। এখানে আমি কি লিখছি, সরি একটু ভুল করছি এখানে, দাঁড়া একটা মিনিট। তো ডিসটেন্স 2.5 ছিল, তো 2.5 গুণ হবে, ঠিক আছে? তো 2.5 হলে কত আসে, 50 আসবে আর কি, ঠিক আছে?
আচ্ছা, তো এখানে হচ্ছে প্লিজ একটু ডিস্টার্ব হচ্ছে আমার। একটা মিনিট, আমি একটু প্রবলেম ফেস করছি, আমি একটু সলভ করে নিচ্ছি। স্টপ করি। আচ্ছা, এবার ঠিক আছে, সরি ফর দ্য ইন্টারাপশন। তো আমি একটু রিড্র করি পুরো জিনিসটাকে। তো আমার এখানে যেটা ছিল 1 কিপ পার ফিট ছিল, এন্ড স্প্যান ছিল এটার 5 ফিট। তো এরপর হচ্ছে আরেকটি ছিল, তো যে কোয়েশন ছিল, কোয়েশন হচ্ছিল যে এখানে 5 ফিট লোড ছিল, কতটুকু ডিস্টেন্সে কাজ করতেছে, সেটা আসলে 2.5 ফিট পর্যন্ত কাজ করছিল। তো এই যে আমার যে ইয়াটা ছিল সেটা হবে কিন্তু 2.5 দিয়ে গুণ হবে, নট 5 দিয়ে। আমি কিন্তু রেজাল্টটা ভুল লিখছিলাম। তো এখানে 10 ছিল, এখানে 10 ছিল। তো আমার হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম যেটা, সেটা ছিল এখানে 10 আসছে, এখানে 5 মাইনাস, তো এটা 5 কন্টিনিউ ছিল, এটা -10, -10 হয়ে 5 আসছে, তো মাইনাস এরকম, এটাই তো ছিল ঠিক না? তো আমার ফিগারটা তো এটাই ছিল। তো এখানে আমি যেটা ভুল করছিলাম সেটা হচ্ছে আড়াই। তো এই যে আমি যেটা বলছিলাম আর কি, তো এই যে ভুল হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। তো ডিস্টেন্স সবগুলো, রিয়েকশন সবগুলো, সবকিছু কিন্তু খুব ভালো মতো আসলে ইয়ে করতে হবে আর কি, ঠিক আছে? নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, মানে খুব ইজিলি ভুল হতে পারে। তো আমরা হচ্ছে যেটা করছিলাম, আমরা কিছু পয়েন্টের ভ্যালু বের করছিলাম। তো আমরা এই এরিয়াটার ভ্যালু বের করছিলাম কত, 37.5। তো এখান থেকে আমি কত পাইছিলাম, 50। 37.5 প্লাস হচ্ছে কত, 2.5 × 5, তাই তো? 50, আমি লিখছিলাম 62.5, বাট ইট উইল বি 50। তো এখান থেকে আমার কত, 12.5 মাইনাস মাইনাস হবে, কারণ হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে নেগেটিভ সাইডে, নিচের দিকে আছে। তো এটা কত হচ্ছে 37.5। আর লাস্টে এখান থেকে হচ্ছে কি -37.5, কারণ হচ্ছে এটা আমি ট্রাপিজয়েডের এরিয়া। এটা করে হচ্ছে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে 0 হবে আলটিমেটলি, ঠিক আছে? তো এখন একটা জিনিস দেখো, আমি কিন্তু এই জায়গাগুলো ড্র করি নাই, আমি কিন্তু এই দুটো লাইনকে কানেক্ট করি নাই। কারণ হচ্ছে কি, আমি এখানে যেরকম স্ট্রেট আছে, এটা কিন্তু এরকম স্ট্রেট হবে না। তো আমি এখন হচ্ছে এটা নিয়ে ডিসকাস করবো যে কখন আমি স্ট্রেট আঁকবো, কখন মানে স্ট্রেট আঁকবো না। আর যদি স্ট্রেট না আঁকি তাহলে আমার ডায়াগ্রামটা কিরকম হবে। তো এটা জিনিস মাথায় রাখেন। আমার হচ্ছে আচ্ছা, তো একটু আমার বক্সটা ভালো মতো খেয়াল করেন। আমি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি, এটা কিন্তু মেসার মনে করে। তো শেয়ার ফোর্সে আমার যদি এরকম পজিটিভ রেক্টেঙ্গুলার যদি পোর্শন আসে, তার মানে হচ্ছে কি এই জিনিসটা হবে স্ট্রেইট আপওয়ার্ড সাইডে, স্ট্রেইট আপওয়ার্ড। শেয়ার ফোর্সে আমার যদি এরকম নেগেটিভ রেক্টেঙ্গুলার পোর্শন আসে, তখন হচ্ছে লাইনটা হবে, বেন্ডিং মোমেন্টের লাইনটা হবে স্ট্রেইট ডাউনওয়ার্ড, স্ট্রেইট ডাউনওয়ার্ড। আমার যদি আইদার ট্রাপিজয়েডাল অর ট্রায়াঙ্গুলার এরকম যদি পোর্শন আসে, পোর্শনটা তো এরকম যে আমার লোডের মানটা বা হচ্ছে আমার লোডের মান বা হচ্ছে আমার লোডের মানে এরকম যদি বাড়ে, ইনক্রিজিং, এরকম যদি ইনক্রিজিং হয়, যদি এই জিনিসটা এরকম হয়, যদি পজিটিভলি পজিটিভলি ইনক্রিজিং, যদি এরকম হয় যে পজিটিভলি ইনক্রিজিং, তাহলে আমার এটা কিরকম হবে, আমার এই পোর্শনটা হচ্ছে এরকম হবে, আর পোর্শনটা হচ্ছে এরকম হবে, এক্সপোনেনশিয়াল কার্ভ, এক্সপোনেনশিয়াল কার্ভ। বুঝতে পারছেন? এরকম কি বলে, এটা উত্তর নাকি অবতল কি জানি বলে, আমার এগুলো ইয়ে মানে। তো এটা হচ্ছে কি, যদি এরকম পজিটিভলি যদি বাড়ে, সেটা তো হচ্ছে কি কার্ভটা এক্সপোনেনশিয়াল এরকম হবে। আর যদি ইনক্রিজিংটা এরকম হয়, লোডটা যদি এরকম হয় যে পজিটিভলি বাট ডিক্রিজিং, যদি এরকম হয় পজিটিভলি
ডিক্রিজিং, তাহলে কি হবে? আমার এটা কি পজিটিভ সাইডে এরকম হবে ফিগারটা। পজিটিভলি ডিক্রিজিং যদি হয় তাহলে কি হবে? পজিটিভ সাইডে এরকম একটা ফিগার পাবো। ঠিক আছে, মানে কি আমার যদি লোড বাড়ে তাহলে কি হবে? এরকম কার্ভ হবে। আর যদি লোড কমতে থাকে পজিটিভ, তখন হচ্ছে কি এরকম হবে। নেক্সট, আমার যদি নেগেটিভ হয়, নেগেটিভলি বাড়তেছে আইদার দিস ওয়ে অর দিস ওয়ে, সেক্ষেত্রে আমার ডায়াগ্রামটা কি হবে? এইটা নিচের দিকে, এটা কিন্তু উপর থেকে কমছে, এটা কিন্তু এরকম প্লাস, আর এটা হচ্ছে নিচের দিকে বাড়ছে, এটা কিন্তু মাইনাস। এটা কিন্তু ব্রেন গ্যাস, আমি একটু মানে কালারটাকে একটু ডিফারেন্সিয়েট করলে হয়তো বেটার হতো। তো এটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে নিচের দিকে বাড়ছে, এটা উপরের দিকে কমছে, এটা নিচের দিকে বাড়ছে। এটা পজিটিভলি ডিক্রিজিং, পজিটিভলি ডিক্রিজিং, পজিটিভলি ডিক্রিজিং, ইনক্রিজিং যদি হয় তখন হচ্ছে কি এরকম হবে, এক্সপোনেনশিয়াল হবে। ঠিক আছে, তো আমার হচ্ছে আমি যেখানে ছিলাম যে নেগেটিভলি এরকম যদি বাড়ে, তো নেক্সট আইটেম যেটা আছে নেগেটিভলি যদি কমে, নেগেটিভলি যদি কমে এরকম যদি হয় যে আগে এরকম ছিল এখন হচ্ছে কমে জিরো হচ্ছে, অথবা হচ্ছে আগে এরকম ছিল কমে হচ্ছে কমছে, সেক্ষেত্রে এটা ডায়াগ্রামটা যেটা হবে সেটা হচ্ছে, সেক্ষেত্রে ডায়াগ্রামটা যেটা হবে এটা এরকম হবে। ঠিক আছে, এরকম শেপ হবে। এটা হচ্ছে কি নেগেটিভলি ডিক্রিজিং। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো দেখেন আমার এখানে কোনটা অ্যাপ্লিকেবল, আমার এখানে কিন্তু পজিটিভলি ডিক্রিজিং, তার মানে আমার ডায়াগ্রামটা কি হবে? ফিগারের ক্ষেত্রে এরকম পজিটিভ ডিক্রিজিং, তার মানে হচ্ছে কি আমি এটা কি রকম লিখবো? এরকম আঁকবো, এরকম আঁকবো, ঠিক না? আবার এখানে কি এই জায়গাটাতে কি হবে? দেখেন নেগেটিভলি ইনক্রিজিং, নেগেটিভ ইনক্রিজিং হলে কি হবে? এরকম, এরকম হবে। তার মানে কি আমার ওভারঅল ডায়াগ্রাম হচ্ছে এই প্যাটার্নে হবে। এখন বলেন কার কি কোশ্চেন আছে, বুঝতে কোনো সমস্যা যদি থাকে এটা নিয়ে ডিসকাস করে যাবো। সবাই কি ম্যাথটা বুঝে গেল? এনি কোশ্চেন? এই পাঁচটা আমি যে ব্লু ব্লু পোর্শনটা যেটা আছে এটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা হচ্ছে তুলে নিতে পারেন, কারণ এগুলো কিন্তু মানে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আপওয়ার্ড ডাউনওয়ার্ড, আপনাদের সুবিধার জন্য এটাকে আমি একটু কালারটাকে একটু চেঞ্জ করে দিই। এই হচ্ছে আমার ওভারঅল এসএফটি বিএমডি ডায়াগ্রাম। তো এটা এটা কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট প্রবলেম, বুঝছেন? এটা তো অনেক ইজি একটা সমস্যা। তো আমরা হচ্ছে আরেকটু মানে ক্রিটিক্যাল জিনিস শিখবো। তো এই ইজি জিনিসটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে। তো আপনারা যেটা করবেন, এরকম যদি আসে আপনি কিন্তু চাইলে একটা কনসেপ্ট ইউজ করতে পারেন এখানে। ধরেন যে এরকম একটা জিনিস আসলো যা আমাদের এমসিকিউতে আসলো, যেখানে অনেক কম টাইম অনেক কিছু সলভ করতে হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম চাইলে যে রিঅ্যাকশন বের না করে কাজ করতে পারেন। কিভাবে করবেন? দেখেন এই স্ট্রাকচারটা কিরকম, আপনি স্ট্রাকচারটাকে একটা কাজ করেন, স্ট্রাকচারটাকে আপনি হচ্ছে ভেঙে ফেলেন। ধরেন যে স্ট্রাকচারটা এখানে আলাদা হয়ে গেছে দুই পাশ। তো দেখেন তো স্ট্রাকচারটা কি সিমেট্রিক না? দেখেন লোড সিমেট্রিক কিভাবে বলতেন, এখানে লোড আর ডিস্টেন্স সব সাইডে একই, 5 ফিট পর্যন্ত 1 কিপ পার ফিট, এরপর 2.5 ফিট পর্যন্ত হচ্ছে কি 10 কিপ গেছে, তো এরপর আবার 2.5 ফিট পর্যন্ত হচ্ছে কি কোনো লোড নাই, আবার 5 ফিট পরে পর্যন্ত হচ্ছে কি 1 কিপ পার ফিট। তো এটা হচ্ছে আমার লোডিং কন্ডিশন। তো লোডিং কন্ডিশনটা কি? সিমেট্রিক কন্ডিশন। তো সিমেট্রিক কন্ডিশন যদি থাকে, খুবই একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করতেছি। সিমেট্রিক যদি হয়, সিমেট্রিক যদি হয় তাহলে আমরা রিঅ্যাকশন বের করতে পারি কি হবে? টোটাল লোড ডিভাইড বাই 2 এবং হচ্ছে রিঅ্যাকশন কি দুইটা এন্ডই সমান হবে, মানে আর ইকুয়ালস হচ্ছে আরবি হবে, এবং হচ্ছে কি এটা টোটাল যত লোড আসে আমার এখানে, টোটাল যতটুকু লোড আসবে সেই লোডে অর্ধেক আরবি পাবে অর্ধেক আরবি পাবে। এটা কন্ডিশনটা কি? যদি স্ট্রাকচারটা সিমেট্রিক হয়, বুঝতে পারছেন? তো আমাদের এরকম সিমেট্রিক স্ট্রাকচার দিয়ে বলতেই পারে যে এখানে বলতেই পারে যে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে, আপনার আর এর মান বললো কত, বলতে পারে, বা আরে বা আরবির যে কোনো একটা মান বললো, বা হচ্ছে বলতে পারে যে উইচ ওয়ান ইজ ট্রু, মানে উইচ ওয়ান ইজ ট্রু অর নট ট্রু। এখানে আপনার আর এর মান একটা দিল, আরবি একটা মান দিল, বা হচ্ছে এরকম বললো যে আর ইকুয়ালস হচ্ছে আর ইজ গ্রেটার দেন আরবি,
মানে কন্ডিশন বলো আর কি বিভিন্ন ধরনের। আরবি ইজ গ্রেটার দেন আর এ, আর হচ্ছে আর ইকুয়ালস হচ্ছে আরবি, বা তারপর হচ্ছে বলতে পারে নান অফ দ্য অ্যাবভ বা এরকম কিছু একটা বলতে পারে, বা দিস স্ট্রাকচার ক্যান নট বি সলভড, তো এরকম ধরনের অনেক কিছু বলতে পারে। বাট যদি সিমেট্রিক হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হচ্ছে কি আর ইকুয়ালস হচ্ছে আরবি। ঠিক আছে, তো অনেকে এখন পরীক্ষার ফলে যেটা করবেন আপনারা ধরেন যে আরে আরবি এরকম দেখে কনফিউজ হয়ে যেতে পারেন। তো যেটা করবে অনেকে, ম্যাক্সিমাম মানুষ ধরেন যে আমাদের যদি 10,000 ক্যান্ডিডেট হয়, 9,900 জন কি করবে, তার হচ্ছে টোটালটা আরে আরবি বের করতে যাবে। হয় হচ্ছে ঠিকঠাক ভাবে বের করতে পারবে, বের করে মানে 5 মিনিট সময় নষ্ট করে অ্যান্সার বের করবে, অথবা কি করতে পারে, অথবা হচ্ছে ভুল অ্যান্সার করে -0.25 -0.5 নেগেটিভ মার্কিং খেতে পারে। আর যারা স্মার্ট তারা কি করবে, তারা দেখে বুঝবে যে এটা যেটা সমান, মানে জাস্ট দেখবে ক্লিক করবে আর ইকুয়ালস 4। ঠিক আছে, তো এই স্ট্রাকচারাল কনসেপচুয়াল জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখা লাগবে আর কি। এনিওয়েজ, তো আমরা একটা কনসেপচুয়াল জিনিস আলোচনা করলাম, তো এখন হচ্ছে আমরা সেকেন্ড একটা ম্যাথ করি। আচ্ছা, সেটা 3 নম্বর ম্যাথটা করি, লেকচার সেটা 3 নম্বর ম্যাথটা করি। আমার প্রবলেম বলছে একটা ক্যান্ডিডেট এবার প্রশ্ন দিয়ে দিচ্ছে, ভাই এক্সাম গুলোতে রিয়েকশন শর্ট করে করেছে ডিপেন্ডেন্ট রিয়েকশন গুলো হয়। হ্যাঁ হবে, আপনাদের আসলে পরীক্ষার খাতার মধ্যে কিন্তু আসলে এটা যদি পরীক্ষাতে আসে আপনারা চাইলে কিন্তু রিয়েকশন এভাবে বের করতে পারবেন না, আমি যেভাবে দেখাইছি আর কি। এটা হবে, এটা ভুল হবে না। আর আপনারা কিন্তু এক্সামিনার দেখবে হচ্ছে কি এসএটি বিএমটা ঠিকভাবে আঁকতে পারছেন কিনা, আপনার কিন্তু দেখবে না যে আপনি রিয়েকশনের মান ঠিকভাবে বের করছেন কিনা বা কোন মেথডে করছেন সেগুলো দেখবে না। এসএটি বিএমটি মান বের করলেই হলো, মানে ডায়াগ্রামটা ঠিকভাবে আপনি হলো ঠিক। যাই হোক, তো আমার এখানে প্রবলেমটা ছিল এরকম, এখানে একটা এক্সটার্নাল একটা মোমেন্ট দিয়ে দিছে 12 কিপ ফিটের, আর এখানে হচ্ছে 1 কিপ পার ফিট আছে। তো এটা হচ্ছে 4 ফিট, এটা হচ্ছে 8 ফিট, এটা হচ্ছে 8 ফিট। তো আপনাকে কি করতে বলছে যে এটার অ্যাসিডিউনিটিটা করতে বলছে। তো ফার্স্ট স্টেপটা আমরা সবাই জানি, কি করবো, এটা রিয়েশন বের করবো। তো রিয়েশন হচ্ছে কত, এখানে 1 × 4 4। তো 4 এখানে কাজ করছে কতটুকু ডিস্টেন্সে, 2 ফিট ডিস্টেন্সে। আবার এখান থেকে 8 ফিট ডিস্টেন্সে কি আছে, 12 ফিটের একটা মুভমেন্ট আছে। আর লাস্টে এখান থেকে 8 ফিট দূরে একটা জিনিস কাজ করতেছে। তো আমি যেটা করতে পারি, আমি ধরেন আইদার a point or b point, I can take summation of m equals 0. তো আমি a পয়েন্টই ধরে আছে এখন, টোটালি আপনার উপরে। তো 4 × 2 কোন দিকে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ আছে, এটাকে পজিটিভ ধরি, অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরে নিলাম। তারপর হচ্ছে কি 12টা কোন দিকে আছে, এখানে আর কোনো লোড নেই। এরপর আছে কি 12টা কোন দিকে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ আছে, সো এটাও হচ্ছে প্লাস। আরবিটা আছে এদিকে, আরবিটা কি, আরবিটার লোডটা হচ্ছে আর এর দিকে যাবে। এটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এটাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে, তার মানে এটাও প্লাস। আরবি ইনটু 16 ইকুয়াল 0। তো আরবির মান আলটিমেটলি কত আসবে, আরবির মান আলটিমেটলি আসবে হচ্ছে কত, 8 plus 12 minus 20 divided by 16, therefore minus 1.25. তার মানে কি, আমি এটা ধরছিলাম কোন দিকে, ধরছিলাম প্লাস, বাট এটা আসছে কোন দিকে, উল্টো দিকে। এটা আরবির মানটা হচ্ছে 1.25 নিচের দিকে আছে। তাহলে আমি যদি আর এর মান বের করতে চাই, আর এ, তো আর ইকুয়ালস কত, আর আমি সামেশন অফ অ্যাপ্লাই করি। আমি যারা যারা নতুন বা যাদের কনসেপ্টে দুর্বলতা আছে আমি তাদের জন্য এখন এই কাজগুলো করতেছি। তো এখানে 4 নিচের দিকে আছে, -4, আর এর উপরের দিকে আছে, আর এ হচ্ছে প্লাস আর এ। এখানে এখন লোড আছে মাঝখানে, ইন বিটুইন দিস এরিয়া নো দেয়ার ইজ নো লোড। তো আমরা এখানে কিছু লিখলাম না, আরবিটা আছে আবার নিচের দিকে, তার মানে কত, 1.25 আর নিচের দিকে আছে, ইকুয়াল 0। তার মানে হচ্ছে কত, আর এর মান হচ্ছে 5.25 স্কিপ। আর এর মানটা কত আছে, 5.25 স্কিপ। তো এখন একটা কনফিউজ হয়ে গেছে, আমি একটু এরেজ করে যাই এগুলো। তো আমি এখানে লোড কি কি পেলাম, আর এ পেলাম হচ্ছে 5.25, আরবি পেলাম কত, 1.25। তো এখন কি করবো, এখান থেকে আমি অ্যাসিড ডিপেন্ডেন্ট ড্র করবো। তো এই জায়গাগুলো একটু মুছি।
তো এই যেরকম করে আমি টেনে নিবো, বুঝছো, সবসময় এখানে টেনে নিবো আমরা। তো এসএফডি ড্র করার সময় দেখেন এসএফডি লিখে নিবো পাশ দিয়ে। তো এটা স্টার্টিং কত, জিরোতে, এটা লোডটা কি যাচ্ছে, লোডটা আস্তে আস্তে বাড়তেছে, বেরো কত, মানে কত পর্যন্ত বাড়তেছে, নেগেটিভ দিকে 4 পর্যন্ত, মানে -1 × 4, কারণ নিচের দিকে এটা কিন্তু প্লাস, এটা স্টেট পোর্শন। তো এটা কত হচ্ছে -4। এরপরে কি হচ্ছে 5.5 উপরের দিকে, তার মানে হচ্ছে কি 5.5 উপরের দিকে আমি যদি অ্যাড করি, তার মানে হচ্ছে এটা 1.25 যাবে। ইন বিটুইন দিস প্লেস, পয়েন্ট এ টু পয়েন্ট বি, এখানে তো কোনো লোড নাই, তার মানে হচ্ছে কি এটা স্টেট যাবে। লোড আছে, এক্সটার্নাল মোমেন্ট আছে, সেটা মোমেন্ট ডায়াগ্রাম আছে, নট ইন শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তো আমার আলটিমেটলি কি, এই যে বি তে যাওয়ার পরে আবার 1.25 নিচের দিকে, তার মানে হচ্ছে কি এই প্লাসটা হচ্ছে, এই রিজনটা হচ্ছে পজিটিভ রিজন, এটা হচ্ছে নেগেটিভ রিজন। তো এটা হচ্ছে আমার আলটিমেটলি 1.25 পেলাম। তো এটা হচ্ছে আমার এসএফডি বা শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তো এখন আমি যদি বিএমডি ড্র করতে যাই, তো বিএমডি ড্র করার সময় হচ্ছে কি, এই যে এই ট্রায়াঙ্গুলার যে এরিয়াটা আছে, এই যে ট্রায়াঙ্গুলটা যে এরিয়াটা আছে, সেটা এরিয়াটা আমার বের করতে হবে। তো এটা কত, -1/2 ইন্টু, মাইনাস হচ্ছে এটা আসছে 1/2 ইন্টু ভূমি কত 4, উচ্চতা হচ্ছে 4, বা -8, ফার্স্ট টাইম পেলাম হচ্ছে -8। তো এইটার ইয়াটা কি, এটার লোড প্যাটার্নটা কি, এরকম, তার মানে কি নেগেটিভলি ইনক্রিজিং। তো ডায়াগ্রামটা কি হবে, এরকম হবে। এরপর হচ্ছে কি, আমি এই পয়েন্ট পর্যন্ত আসবো, এই যে 12 যেটা আসছে না, এই পর্যন্ত আসবো। তো এখানে কত 1.25 আছে, 1.25 ইন্টু 8 প্লাস 1.25 ইন্টু 8, তার মানে কত 10 বা 2 আসে আর কি, যোগ করলে। তো 2 কতটুকু আসে, যে এখান থেকে এরকম যাবে 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 গিয়ে কোথায় যাবে, এখানে 2 আসলো। এখন শুনেন ভালো মতো, এখন একটা কনসেপচুয়াল জিনিস আসছে। তো দেখেন, একটু কালারটা চেঞ্জ করি। এই যে আমার এখানে এই জায়গা, এই ডায়াগ্রামটা কিরকম আছে, এটা কোন দিকে আছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন আছে, এটা আছে কিসে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ। একটা জিনিস মনে রাখবেন, আমি যখন বিএমডি ড্র করবো, বিএমডি ড্র করার সময় ক্লকওয়াইজ ডিরেকশন আমি যদি পাই, আমি ফার্স্ট, আচ্ছা আমি একটু লিখি, একটু অন্য পেজে লিখি, একটু অন্য সাইডে লিখি। আচ্ছা, while drawing BMD, I'll start from the left থেকে start. Next step হচ্ছে কি, if I get the value of moment in clockwise direction, I will take it as positive. আমি যদি clockwise direction এ moment পাই, এটা কিন্তু এটা থাম্ব রুল আর কি, মাথায় রাখবেন এটা। ধরেন যেরকম আমি এটা কথার কথা এরকম একটা ইয়া দেখাচ্ছি, যেরকম কিছু একটা আছে, ধরেন যেরকম ইনডিটারমিনেট স্ট্রাকচার এরকম কিছু একটা আসছে, তো আমি এটার জন্য এটা দেখছি, তার মানে হচ্ছে কি এই জায়গাটা উপরে যাবে। আমি এটা দেখছি, এটা মানে কি, এটা হচ্ছে নিচের দিকে, মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘূর্ণনটা খেয়াল করবেন, অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, তাহলে হচ্ছে কি আমি এটাকে নেগেটিভ দিকে নিব। তো আমার যে প্রবলেমটা, আমার প্রবলেম, এই প্রবলেমে, আমার এই প্রবলেমে এটা কি, একটু দেখেন জায়গাটা একটু বড় করে দেখাচ্ছে, এই জায়গাটা হচ্ছে কি, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে হচ্ছে কি, আমি এটাকে কি করব, আমি এটাকে নিচের দিকে নিব বা নেগেটিভ নিব। তার মানে কি, এখানে আমি 2 পেয়েছিলাম, 2 কিপ ফিট, 2 কিপ ফিট, 2 কিপ ফিট পেয়েছিলাম, প্লাস এটা -12 হবে, এটা -12 হবে বা -10। তো এটা কিন্তু এই পয়েন্টই কাজ করবে। তো এটা কত ছিল, ফার্স্ট ছিল হচ্ছে 8, আর এটা হচ্ছে 10, এটা 10 আসলো। এন্ড লাস্টলি দেখেন 1.25 ইন্টু 8, লাস্টলি হচ্ছে 1.25 ইন্টু 8 যখন আমি করবো, তখন হচ্ছে 0 আসবে। তো এখানে 0 থেকে এটা ডায়াগ্রামটা শেষ হবে। তো এটা এটা নেগেটিভ পোর্শন, এটা পজিটিভ পোর্শন, এন্ড লাস্টলি এই যে দিস লাস্ট পোর্শন ইজ নেগেটিভ। দেওয়ার জিনিসটা, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, 1 মিনিট সময় দিলাম কোয়েশ্চেন করার জন্য, আমরা আরো ম্যাথ করবো আজকে, একটু কুইক। তোমরা পাড়ার মাঝে ভুল করছো, পাড়ার মাঝে ভুল করছো।
আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আরেকটা ম্যাথ দেখবো। দিয়ে রাখছেন। ওকে, তো হয়তো বা কারো কোয়েশ্চেন নেই, আমরা নেক্সট ম্যাথটা দেখি। আচ্ছা, নেক্সট হচ্ছে সেটা 4 নম্বর ম্যাথ। তো এটাও কাইন্ড অফ, আমি আসবো। আচ্ছা এটা কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন ভাইয়া, it would be helpful it would be helpful if you could also provide an example of an indeterminate structure with selection structure part of it with a UVL. আরে আমি ব্লাশ অন নাই লিখছি নাই কিন্তু পুরো হয়ে গেছে। UVL কি জিনিস? UDL হবে হয়তো, আপনি হয়তো ভুলে লিখছেন। আচ্ছা এখানে, আচ্ছা যাই হোক বুঝতে পারছি। তো এখানে হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচারের যে এক্সাম্পল জানতে চাইছেন, তো হ্যাঁ, ও আচ্ছা, ইউনিফর্মলি ভ্যারিং লোড। আচ্ছা আচ্ছা, ওকে। তো আপনার প্রশ্নটা যেটা, সেটা কিন্তু অনেক টাফ একটা ম্যাথ, যে আপনি ভ্যারিং লোডের জন্য হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচার। তো ভ্যারিং লোডের ম্যাথ আমি দেখাবো আজকের ক্লাসে, বাট এটা কিন্তু আমি ডিটারমিনেট স্ট্রাকচারের জন্য দেখাতাম। মানে এই যে আমি যে ফিগারটা আঁকতেছি, এই ফিগারটা যে আঁকলাম, তো এটা কিন্তু আপনার, মানে আপনি যে কোশ্চেনটা বলছেন, ধরেন যেটা এরকম প্রবলেম আর কি। আচ্ছা, এটা একটা প্রবলেম যেটা ড্র করলাম। তো এখানে হচ্ছে কি ইউপিএল বা ইউনিফর্মলি না, মানে আমি জাস্ট ভ্যারিং লোড, ইউনিফর্মলি আছে এটা, যেহেতু এটা ইউনিফর্মলিটা চেঞ্জ হচ্ছে। তো এরকম যদি হয়, এটা প্রবলেম যদি হয়, তাহলে আচ্ছা, এটা হচ্ছে আমার এইরকম যদি প্রবলেম আসে, আমি কিন্তু নর্মাল যে মেথডে করলাম, তো এটা কিন্তু আমি এইভাবে সলিউশন বের করতে পারবো না। আর আমি বের করার জন্য আমাকে তখন কি করতে হবে? তখন হচ্ছে আইদার মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, আচ্ছা তো যেটা বলতে, সরি, তো এখানে হচ্ছে আমার মানে আইদার মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড আর হচ্ছে ফ্লেক্সিবিলিটি মেথড। তো এই টাইপের বিভিন্ন মেথড যেটা আছে, এই টাইপের যেসব মেথড আছে, সেই সব মেথডে হচ্ছে আমার এই জিনিসগুলোকে সলিউশন করতে হবে। তো আমাদের এলজিডি এক্সামের জন্য এই টাইপের ম্যাথ কখনই আসবে না, আসার কথা না নর্মালি। তো আমরা এই জন্য হচ্ছে এটাকে আপাতত স্কিপ করতেছি। যদি এরকম মনে হয় যে আসতে পারে বা এরকম যদি ফিল হয়, তখন হচ্ছে আমি মানে পরীক্ষার আগে দিয়ে এই টাইপের একটা ম্যাথ, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড বা হচ্ছে স্লোপ ডিফ্লেকশন মেথড, এইগুলো আমি করাই দেবো। এগুলো হচ্ছে আমাদের বিসিএস এ কোর্সে হয়, বিসিএস এগুলো ম্যাথ দেখানো হয়। তো আর ভেরিং লোডের যে ম্যাথ, সেটা আমি, আচ্ছা আপনি যখন বলছেন, তাহলে আমি ভেরিং লোডের ম্যাথই দেখাই একটা, তাহলে একসাথে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি তাহলে শীটের 10 নাম্বার ম্যাথটা দেখাই। শীটের 10 নাম্বার ম্যাথ। আচ্ছা, এই সূরা আপনার কোশ্চেন তো অ্যান্সার তো পেলেন নাকি? ওকে, আচ্ছা সেটা তো 10 নম্বর ম্যাথটা আমরা একটু দেখি। এটাও ভালো মতো খেয়াল করেন, কারণ এটা হচ্ছে দ্য মোস্ট ক্রিটিক্যাল ওয়ান ইন দিস শিট, মানে এই টাইপের ম্যাথগুলো আর কি। আচ্ছা, এটা হচ্ছে 12 কিপ পার ফিট, এখানে ট্রায়াঙ্গুলার লোডিং দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। 8 কিপ আছে, এটা 8 কিপ। তো আমার হচ্ছে এরকম লোডিং কন্ডিশন, এটা হচ্ছে ডিস্টেন্স। তো এইরকম হচ্ছে দেওয়া আছে, সো ইউ হ্যাভ টু ড্র শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, তো ফার্স্টে কেউ একজন আমাকে বলেন যে এটা কি স্ট্রাকচারটা কি ডিটারমিনেন্ট নাকি ইনডিটারমিনেন্ট? এই ধরনের স্ট্রাকচার দেখলে মানে মুখস্থ ম্যাথ করবো না, আমরা ফার্স্টলি বের করবো হচ্ছে ডিওআই, ডিটারমিনেন্ট, হোয়াই ইট ইজ ডিটারমিনেন্ট। তো লুক, এটা হচ্ছে আমি সব লোড বাদ দিই, লোড বাদ দিই।
আমার এখানে হচ্ছে কত রিয়েকশন কয়টা আছে, একটা, দুইটা, এটাও বাদ দিব, এটা সিতে ধরবো, তিনটা, চারটা রিয়েকশন, চারটা মেম্বার কয়টা, দুইটা, এখানে একটা মেম্বার, এখানে একটা মেম্বার, দুইটা মেম্বার, জয়েন্ট কয়টা, একটা, দুইটা, তিনটা, তিনটা জয়েন্ট, তিনটা জয়েন্ট, সি কয়টা, সি হচ্ছে একটা। তো করে দেখেন সিএম প্লাস আর কত আসে, 8 প্লাস 4, সরি 6 প্লাস 4 10, আর 3J প্লাস সি 9 প্লাস 1 10। তো এটা কি স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট, ঠিক আছে। তো বুঝছেন কেন আমি ফার্স্ট হচ্ছে ডিওআই এগুলো বের করা শিখেছি, কারণ হচ্ছে এখানে কোনো প্রবলেম না, প্রবলেমটা হবে বিসেস। এরকম একটা প্রবলেম দিল, আপনি ধরেন যে আসছে হয়তো বা এই প্রবলেম, ধরেন ম্যাথ আসছে এটা, আপনি করে দিয়ে আসলে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, আপনাকে মার্কস দিবে? তখন তার মার্কস দিবে না। তো এই জন্য হচ্ছে আপনাকে মানে স্ট্রাকচারাল যে কোনো প্রবলেম সলভ করার আগে বা এসএনডি বিএমডি করার আগে ফার্স্ট কাজ হওয়া উচিত হচ্ছে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি এটা বের করা, তাহলে হচ্ছে কোনো রিস্ক থাকে না। ওকে, তো এটা হচ্ছে আমার প্রবলেম। তো ফার্স্ট কাজ হচ্ছে কি আমাদের হচ্ছে রিয়েকশন বের করা। তো রিয়েকশন বের করি ফার্স্টলি হচ্ছে এখানে, আচ্ছা এখানে একটা কনসেপ্ট দেখি, এই যে এখানে এই জায়গাটা এটাকে বলা হচ্ছে কি ইন্টারনাল হিঞ্জ। তো এটার একটা কনসেপ্ট আছে, ইন দিস পয়েন্ট, in this point the moment will be zero। যদি আপনার এখানে যদি মোমেন্টের মান যদি জিরো না হয়, তাহলে হচ্ছে আপনি কোথাও ম্যাথ ভুল করে আসছেন, এটা ধরে নিতে হবে আর কি। মানে আমার হচ্ছে কি যেখানে ইন্টারনাল হিঞ্জ থাকবে সেখানে মোমেন্টের ভ্যালুটা অবশ্যই জিরো হবে, ঠিক আছে। এই যে এই পয়েন্টটা যেটা যেখানে হচ্ছে এরকম পজিটিভ নেগেটিভ ট্রানজিশন হয়, এই পয়েন্টে ওই পোর্শনের জন্য মোমেন্টের মান হচ্ছে ম্যাক্সিমাম। এটাকে একটা খুব সম্ভবত পয়েন্ট অফ কার্ভেচার বলে কিছুটা বলে, আমি না এক্সাক্ট টার্মটা ভুলে গেছি, এটা আমি এমসিইউ ক্লাসে ডিসকাস করবো না। তো এই যে পয়েন্টটাতে, তো কনভেনশনাল কার্ভেচার কি জানি বলে, যে আমার একটু দেখতে হবে। তো এখানে হচ্ছে কি মোমেন্টের মানটা হচ্ছে ম্যাক্সিমাম হয়, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, ইয়েস, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। তো কন্ট্রাফ্লেক্সারে কি হয়, মোমেন্টের মানটা ম্যাক্সিমাম হয়, আর হচ্ছে ইন্টারনাল হিঞ্জ যেখানে থাকবে সেখানে হচ্ছে কি মোমেন্টের মানটা জিরো হয়। ওকে, তো এই কনসেপ্টটা মাথায় রাখবেন। তো এখন আমরা আবার আগে জায়গায় আসি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি রিয়েকশন বের করা। তো এখন মানে এই টাইপের প্রবলেম গুলোতে সবচেয়ে বড় সমস্যা যেটা, যে আমি আসলে তখন ধরতে পারি না যে আমি কিভাবে রিয়েকশন বের করবো, কারণ আমার এখানে তিনটা সাপোর্ট আছে, তিনটা সাপোর্টের জন্য রিয়েকশন বের করতে হবে। তো হাউ টু সলভ ইট, যেখানে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি স্ট্রাকচারটাকে ভাগ করে নিব। একটা হচ্ছে কি ইন্টারনাল হিঞ্জের আগের পার্ট, আর হচ্ছে ইন্টারনাল হিঞ্জের পরের পার্ট। তো আমি স্ট্রাকচারটাকে দুইটা ভাগে ভাগ করে নিলাম। তো এরকম এটা হচ্ছে হিঞ্জের পরে, এটা হচ্ছে হিঞ্জের আগে। তো হিঞ্জের আগে হচ্ছে এরকম লোডিং কন্ডিশন আছে, হিঞ্জের পরে ধরেন এটা হচ্ছে 8 ফিট, এখান থেকে আবার 8 ফিট দূরে গিয়ে হচ্ছে এই যে এরকম আছে, 8 ফিট দূরে গিয়ে হচ্ছে এখান থেকে 6 ফিট আছে, এখান থেকে 12 ফিট আছে। তো এটা হচ্ছে 12 কিউব পার ফিট। তো আমি প্রথমে এখানে আমার হচ্ছে আরো কিছু সাপোর্ট আছে। তো আমি প্রথমে কি করবো, প্রথমে হচ্ছে আমি এই যে গ্রিন লাইনের লেফট সাইড, এটা লেফট রাইটের বিষয় না, আমার কিন্তু সসটা উল্টানো থাকতে পারতো। এটা ইট ইস নট অ্যাবাউট লেফট অর রাইট, ইট ইস অ্যাবাউট মানে আপনি কিভাবে ইজিলি জিনিসটাকে সলভ করতে পারেন। তো দেখেন আমার এই পাশের যে পার্টটা আছে, দিস পার্ট ক্যান বি কম্পেয়ার্ড উইথ এ কি বলবো, একটা সিম্পলি সাপোর্টেড বিম। ইট ক্যান বি সেড এ সিম্পলি সাপোর্টেড বিম। তো এই যে সিম্পলি সাপোর্টেড বিমে আমি যদি এখানে সিম্পলি সাপোর্টেড বিমের মতো যদি রেখে চিন্তা করি, তার মানে কি 8 কিপ আছে, 8 ফিট দূরে ডিস্টেন্স, আমার লোডটা কত 10 কিপ পার ফিট আছে। তার মানে কি এখানে 40 কাজ করবে এদিকে, আপার ডিরেকশনে 40 কিপ, এখানে আপার ডিরেকশনে 40 কিপ, মানে 40 কিপ লোড হচ্ছে ভাগ হয়ে গেছে। তো এই যে ইন্টারনাল হিঞ্জ যেটা, সেখানে কিন্তু আদতে কোনো লোড আসে না। তো এই যে 40 কিপ যেটা আসে, এটা কি পরের ধাপে 40 কিপ নিচে নেমে গেছে, ঠিক আছে। তো দিস ইজ দ্য ওয়ে আই ক্যান ব্রেক ডাউন দ্য স্ট্রাকচার and find out the value of load in the point of internal hinge, ঠিক আছে, and this will be equal and opposite force।
therefore the net sum of the load will be 0. দেখেন এখানে কিন্তু কোনো ধরনের লোড নাই, একটা 40 কেবি উপরে আসছে, এটা নিচে আসে, so therefore the overall load will be 0. বাট আমার হচ্ছে এটাকে স্ট্রাকচারাল অ্যানালাইসিসের সুবিধার জন্য আমার এটা করতে হচ্ছে। তো দেখেন আমি এই পার্টের জন্য 40 কেবি পেয়ে গেছি। সো এই যে এখন হচ্ছে এই পার্টটার জন্য আমি জাস্ট এখন I will consider this part only where 40 kip load is acting in downward direction and from this internal hinge, from 8 feet distance from internal hinge, I have a roller support. তো এখান থেকে হচ্ছে আমার 12 kip per feet, 12 kip per feet এরকম করে যাচ্ছে, এরকম করে কাজ করতেছে, আবার হচ্ছে 12 kip per feet হচ্ছে এরকম কাজ করতেছে আর কি। তো এই সাপোর্ট থেকে পিক পয়েন্ট যেটা, এটা কিন্তু একটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, 6 ফিট দূরে কিন্তু আমরা এখানে 12 কাজ করতেছি। দ্য ম্যাক্সিমাম লোড ইন দিস ফিগার 12 কিপ পার ফিট, এবং হচ্ছে এখান থেকে কি 12 ফিট ডিস্টেন্সে লোডটা শেষ হয়েছে। লোডিং প্যাটার্নটা বোঝাটা জরুরি। তার মানে কি এটা কেন জরুরি, কেউ বলেন তো? কারণ আমার লোডিং প্যাটার্নটা মানে কত ফিট দূরে গিয়ে যাচ্ছে, কত ফিট দূরে কাজ করতেছে, এটা কেন বোঝাটা জরুরি। apart from determining the reaction. হ্যাঁ সরি, আমার একটু একটা কল আসছিল, সো আই হ্যাভ টু লিভ। ওকে, তো আমার এখানে যেটা যে ইয়াটা, তো আমি যেটা বলতেছিলাম আর কি, যে এখানে আমি স্ট্রাকচারটাকে একটা পার্ট আমি বের করছি, যেটা হচ্ছে এই যে দেখেন দ্য লেফট পার্ট, ইট অ্যাক্টেড লাইক এ সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে? তো এটা সিম্পলি সাপোর্টেড বিমের মতো কাজ করছে। এন্ড দ্য আদার পার্ট, দ্য রাইট পার্ট, এটা কিন্তু একটা নর্মাল একটা মানে জাস্ট নর্মাল একটা বিম। এখানে হচ্ছে আমার একটা লোড আছে, মানে এটা ধরেন যেটা ক্যান্টিলিভার পার্টের মতো, এখানে একটা লোড কাজ করতেছে 40 কিপ। তো এখান থেকে হচ্ছে আমার 6 ফিট ডিস্টেন্সে ফ্রম দিস সাপোর্ট, আমি যদি এটাকে এ দিই, এখানে যদি বি দিই, 6 ফিট ডিস্টেন্স ফ্রম দিস সাপোর্ট, এখানে আমার ম্যাক্সিমাম লোড অফ দ্য ট্রায়াঙ্গুলার লোড কিপ পার ফিট এটা কাজ করতেছে। তারপর হচ্ছে কি এইটা নেমে 12 ফিট দূরে গিয়ে এটা 0 হয়েছে। 12 ফিট হচ্ছে কি the another support of the structure, the last portion of the structure. তো এটা হলো আমি করলাম, ক্লিয়ার? তো এখন হচ্ছে কি আমি জাস্ট আগের পার্টে কি করতে ভুলে যাবো, আমি জাস্ট এখান থেকে আমি রিঅ্যাকশন গুলো বের করবো। সো এখন আমি আসি ব্ল্যাক পেন নিয়ে। তো এটা হচ্ছে আরএ, এটা হচ্ছে আরবি। এখন দ্রুত করে ফেলেন তো কিভাবে রিঅ্যাকশন গুলো বের করবো। তো রিঅ্যাকশন বের করার সময় দেখেন এই জায়গাটাকে আমি একটু আলাদা করবো। আমি যেটা করি আর কি, এখানে দুইটা ভাগে করা যায়, অনেকগুলো প্রসেস আছে, তো আমি একটা প্রসেস দেখাচ্ছি, একটা প্রসেস আমি জাস্ট বলছি। তো আপনারা যেটা করতে পারেন যে এই দুইটা পার্টকে আলাদা আলাদা করে, একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা আর একটা ট্রায়াঙ্গেল, তো দুই ট্রায়াঙ্গেলকে আলাদা করে সেন্টার অফ গ্র্যাভিটি বের করে, মানে সেন্টার অফ গ্র্যাভিটি কি যে লোকেশন হচ্ছে এটা নেক্সট লোডটা কাজ করতেছে সেটা করে করতে পারেন। দিস ইজ এ ওয়ে। তো আরেকটা ওয়ে কি, আপনি টোটাল লোডটাকে একসাথে ক্যালকুলেট করে টোটালটা সেন্টার অফ গ্র্যাভিটি একসাথে বের করে সেটার সাপেক্ষে করতে পারেন, বাট আই ফাউন্ড ইট ডিফিকাল্ট। তো আমি হচ্ছে নর্মালি একটা পার্ট মানে একটা ট্রায়াঙ্গেল নিয়ে আমি কাজ করি। সো ফর দিস ট্রায়াঙ্গেল আমি একটু আলাদা করে রাখতেছি, এটাকে আলাদা করে দেখাচ্ছি। ফর দিস ট্রায়াঙ্গেল the load is 0 here and 12 feet per feet here, so the distance is 6 feet. তো সেন্টার অফ গ্র্যাভিটি এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমি আপনাদেরকে একটা নোট দিব, যেটা হচ্ছে খুব সুন্দরভাবে ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রাকচারের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি বের করে দেখানো হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট ফর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। তো সেন্টার অফ গ্র্যাভিটিটা বের করে জানতে হবে।
তো এই যে দেখেন ফর দিস ট্রায়াঙ্গেলের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে কি যেটা বড় সাইড, মানে এটা জিনিস চিন্তা করেন যে আপনার লোড হচ্ছে এখানে ছোট 0 হয়ে গেছে আর এখানে হচ্ছে বিশাল লোড আছে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটিটা ইট উইল বি মোর ইনটু দিস বিগার লোড, যেখানে বড় লোড থাকবে সেটা কাছাকাছি থাকবে। তো the value of center of gravity will be L/3 distance from the peak load, এই যেখানে যে সবচেয়ে বড় লোডটা আছে সেখান থেকে L/3 ডিস্টেন্স, মানে টোটাল ডিস্টেন্স যদি L হয় তাহলে L/3 ডিস্টেন্সে from the biggest load or হচ্ছে 2L/3 from the least load বা from the zero load। তো এটা হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি বের করার ওয়ে। তার মানে হচ্ছে কি আমার এটা হচ্ছে 6 ফিট আছে এখানে, তো এটা হচ্ছে কত? এটা 2 ফিট, এটা হবে কারণ হচ্ছে কি 2/3 L, তার মানে হচ্ছে কি 2/3 into 6 মানে 4 from this point, এটা হচ্ছে 4 ফিট from zero load and হচ্ছে 2 ফিট from 12 feet per feet load। ক্লিয়ার? তো আমি আমার মতো করে জাস্ট আমি দুইটা লোডই লিখবো বা আমার নিজে বোঝার সুবিধার জন্য। আচ্ছা আমার তো এখানে কি তাহলে লোডটা কত কাজ করবে? আচ্ছা লোডটা কত কাজ করবে সেটা তো আমি বের করে নিই। তো লোড হচ্ছে কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু 12 ইন্টু 6, তার মানে 36। তো 36 হচ্ছে এখান থেকে কত হবে? এটা 2 ফিট হবে, এটা হচ্ছে 4 ফিট হবে। ঠিক আছে, বুঝা গেল জিনিসটা? এই যে এরকম করে আমি লোডটা লিখলাম, 4 ফিট দূরে আছে, 2 ফিট দূরে আছে। সিমিলার ওয়েতে আমি কিন্তু এখান থেকে 4 ফিট দূরে, মানে এখান থেকে 4 ফিট দূরে এবং হচ্ছে এখান থেকে 8 ফিট দূরে, লাস্ট যে পার্টটা আছে সেখান থেকে 8 ফিট দূরে আমি এই লোডের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি পাবো, and the sum of the load will be half into 12 into 12, therefore 72। ঠিক আছে, তো 72 আর 36 এই দুটো লোড আমার হচ্ছে লাগবে। ওকে, তো আমি এখন হচ্ছে বি পয়েন্টে আমি এটাকে বি পয়েন্টে সামেশন অফ এমবি ইকুয়াল 0 নিলাম, সামেশন অফ এমবি। তো সামেশন অফ এমবি যদি করি, আচ্ছা আসমা তো আপনি একটু স্ক্রিনটাকে নাড়াচাড়া করেন না, স্ক্রিনটা একটু দেখেন ইয়ে করে। আচ্ছা, তো এখানে হচ্ছে কত? 40। তো এখানে আমি এটাকে 40 মাইনাস ধরলাম আমার ইচ্ছা মতো, ঠিক আছে? আবারও স্ক্রিন সমস্যা করতেছে, বুঝলাম না। তো -40 ইন্টু কত? -40 ইন্টু 8 6 12, তার মানে 26 প্লাস আর ইন্টু কত? আর ইন্টু 18 মাইনাস 36 ইন্টু কত? 36 ইন্টু 2, এই যেখানে 2 ছিল, 2 and 12, therefore 14 minus 72 into 8 will be equal 0, therefore the value of RA will be, এরকম করেন তো ক্যালকুলেট আর এর মানটা তাড়াতাড়ি বের করেন। তোরা বের করে ফেলছে অ্যান্সার। সো তো আর এর মান হচ্ছে আমার, তোরা কত বের করছে? 177। 177 তো না, এটা তোরা মানে একটু ভুল করছেন। এটার মান হচ্ছে আপনার 117.78। হ্যাঁ এটা আসবে। আচ্ছা, তো এখন হচ্ছে আরবি, যেটা আরবি কত বের করে ফেলেন তো? করতে পারি। আরবি কত আসছে বের করেন তো? না, এনে চাকাশ হয়নি। হ্যাঁ আর 30.22, তো এটা হচ্ছে আরবি মান। ঠিক আছে,
তো আমি হচ্ছে তার মানে কি টোটাল 10টা যে সাপোর্ট আছে সেই সাপোর্টের ওভারঅল লোড পেয়ে গেলাম। তো আমি যদি এটাকে একটু ইয়া করি আরবি আরসি লিখে এটাকে আরবি লিখে এটাকে আরসি লিখি, কারণ হচ্ছে আর এটাকে আমি এটাকে ধরতে চাই আরে, এটা হচ্ছে আরবি, এটা হচ্ছে আরসি। তো আর এর মান কত? আর এর মান কত? আর এর মান হচ্ছে 40, আমি আগেই পেয়েছি। আর এর মান হচ্ছে 40। আরবি কত? আরবি হচ্ছে 117.78, আর আরসি কত? 30.22। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আরে আরবি আরসি এটা পেলাম। ক্লিয়ার? তো এইটা হচ্ছে একটা প্রসেস শেষ হলো, জাস্ট একটা স্টেপ শেষ হলো, সেটা হচ্ছে রিঅ্যাকশন লেভেল। তো আমি একটু এটাকে মানে নতুন করে এটাকে শেয়ার ফর ট্রেডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি। আচ্ছা, আপনারা আমার স্ক্রিনটা খেয়াল করেন, মানে নিজেদের স্ক্রিন নজর করার দরকার নেই। আমি যে আমার যে রেকর্ডিং হচ্ছে যেখানে যে স্ক্রিনে, সেই স্ক্রিনে কিন্তু সবকিছু মানে খুব স্পষ্টভাবে উঠতেছে। ঠিক আছে, রেকর্ডিং স্ক্রিনটা জাস্ট ফলো করেন। এই যে, তো দিস ইজ মাই লোডিং কন্ডিশন। তো এখানে 10 ফিট ছিল, এখানে 12 ছিল, পার ফিট সরি, আর এটা 8 ফিট ছিল, এটা 8 ফিট ছিল, এটা 6 ফিট ডিস্টেন্স আমি এটা পেলাম, আর হচ্ছে 12 ফিট ডিস্টেন্স আমি জিরো পেলাম। তো আমি এরপর আমি কি করলাম, আমি হচ্ছে রিলেশন বের করলাম। রিলেশন এটা কত ছিল? 40 কিপ। এখানে আর কিছু আমার লাগবে না, জাস্ট আমি পরে আসতেছি। এখানে এটা কত ছিল? 117.78, আর এটা কত? 30.22। তো এই জায়গাটাতে যে আমি যেটা ইন্টারনাল হিঞ্জ আছে সেটাতে আমি একটা জিনিস মাথায় রাখবো, সেখানে আমার হচ্ছে কি দুইটা ভাগে ভাগ হয়, একটা ভাগে 40 কাজ করতেছে, আর একটা ভাগে কি 40 নিচে দিয়ে কাজ করতেছে। এটা আমার কেন লাগবে? এটা হচ্ছে আমার জাস্ট মানে বিএমডি বের করার সময় একটা পর্যায়ে গিয়ে কাজে লাগবে। তো এটা আসতেছে আমি। আচ্ছা, তো ফার্স্ট কাজ হচ্ছে শেয়ার ফোর্স ড্র করে ফেলা। শেয়ার ফোর্স ড্র করাটা আসলে খুব বেশি ক্রিটিক্যাল কিছু না। তো এখানে হচ্ছে পিক লোড ছিল। তো শেয়ার ফোর্স ড্র করার সময় দেখেন আমার ফার্স্টলি যেহেতু 40 আপওয়ার্ড আছে, তো আমি 40 উঠাই দিব ফার্স্টে, 40। তারপর হচ্ছে কি 40 মাইনাস 10 into 8, কারণ কি 10 কিপ পার ফিট লোড আর ফিট ডিস্টেন্স পর্যন্ত কাজ করছে, এবং হচ্ছে এটা -40 থেকে শেষ হয়েছে। তার মানে হচ্ছে কত? এটা এরকম এখানে গিয়ে এটা হচ্ছে -40। তো দেখেন এখানে কি হচ্ছে +40 উপরে উঠছে, আবার -40 নিচে নামছে। তার মানে এখানে আলটিমেটলি এই জায়গাটাতে এইখানে গিয়ে শেষ হবে, মানে এখানে আলাদা কিছু এরকম কিছু হবে না, মানে জাস্ট এরকম। তারপরে এই যে এই জায়গাটাতে 8 ফিট পর্যন্ত দ্যাট ইজ নো লোড। তো এটা এরকম স্টেট গেল। তো এরপরে হচ্ছে দেখেন এই সাপোর্টে গিয়ে আমার 117.8 এই পরিমাণ লোড কাজ করতেছে। তো হচ্ছে আমার হচ্ছে কত ছিল? -40 ছিল। -40 সাথে কি অ্যাড হবে? +117.78। এটা নেট কত হচ্ছে? 77.78। ঠিক আছে, তো আমি এটাকে করলাম কত? আচ্ছা, আমার এটা ডায়াগ্রামটা সিমেট্রিক হচ্ছে না, একটু ইয়া হইতেছে, কারণ আমার এখানে ডিস্টেন্সটা একটু বেশি ইয়াতে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে কত লিখবো? 77.78। তো এখন কি একটা ঝামেলার জায়গা আছে। তো দেখেন আমি একটু আগে যেসব শেয়ার ফোর্স মানে যেসব লোডের জন্য করছি সেখানে এরকম ট্রায়াঙ্গুলার প্যাটার্ন ছিল, একটা ছিল। তো এখানে দেখেন লোড প্যাটার্নটা কিরকম, লোড প্যাটার্নটা কিরকম নেগেটিভ সাইডে জিনিসটা বাড়তেছে, কারণ এটা কি ডাউনওয়ার্ড লোড ইনক্রিজিং। whenever downward load is increasing, তখন হচ্ছে আমার কি হবে? ডায়াগ্রামটা এই শেপ হবে, এই শেপ। তো আমার ডায়াগ্রামটা কি হচ্ছে? এই যে এরকম এক্সপোনেনশিয়াল কার্ভের মতো এরকম করে নামছে। কতটুকু নামবে? এই যে পিক পর্যন্ত, পিক লোড যতটুকু সেখানে। তো আমার কি করতে হবে? আমার এই ভ্যালুটা, পিক লোডের যে ভ্যালুটা, সেটা বের করতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা এখন বের করি।
এই ভ্যালুটা কত? তো দেখেন আমার এখানে কত আসলো 77.78। আর এই যে এই পোর্শনটার জন্য, এই ট্রায়াঙ্গুলার পার্টটার জন্য, এই যে দেখেন এই ট্রায়াঙ্গুলার পার্টটার জন্য আমি কত পাইছিলাম? হাফ ইন্টু ফোর ইন্টু উচ্চতা মানে -36। তো 77.78 থেকে আমি যখন 36 মাইনাস করবো আমি পাবো হচ্ছে 41.78। তো দ্য ভ্যালু উইল বি 41.78। ইজি, কিন্তু খুব বেশি টাফ না। ঠিক আছে, 41.78 ক্লিয়ার। পরে গিয়ে কি হলো, পরে গিয়ে কিন্তু এখানে -72 কাজ করতেছে। তো -72 করেন 30.22। তো দেখেন এটার ইয়াটা কিরকম, এটা হচ্ছে কি, এটা শুরুতে ছিল, এটা ছিল, থাকার পরে কি হচ্ছে, এটা হচ্ছে আস্তে আস্তে কমতেছে। তো এটা কি নেগেটিভ, মানে নেগেটিভলি ডিক্রিজিং। এটা কিন্তু নেগেটিভ সাইডে যাচ্ছে, ডাউনওয়ার্ড ফোর্স নেগেটিভ সাইডে যাচ্ছে, বাট এটা ডিক্রিজিং। ডিক্রিজিং হলে কি হবে, আমার ডায়াগ্রামটা এরকম হবে, এই শেপ হবে। তো তার মানে কি আমার এটা এই শেপ হয়ে কোথায় আসবে, -30.22, -30.22। লাস্টে কি হবে, এই যে 30.22টা, এটা লাস্টে কি হবে, এটা হচ্ছে উপরে গিয়ে 30.22টা এখানে গিয়ে মিলে যাবে। তো আমার এই পাশটা হচ্ছে পজিটিভ রিজিয়ন, এই পাশটা হচ্ছে নেগেটিভ রিজিয়ন। This portion is positive and the last portion of this SFD diagram is negative. আমরা একটু দ্রুত বিএমডিটা শেষ করে ফেলি, আমাদের অনেক বেজে গেছে। তো বিএমডি করার সময় এই যে এই প্রশ্নগুলোকে কিন্তু আপনারা অ্যাড্রেস করবেন, এই প্রশ্নটাকে অ্যাড্রেস করবেন, এই যে এই পার্টটাকে অ্যাড্রেস করবেন। স্ক্রিন অনেক বেশি জুমিং হয়ে আছে, একটু স্ক্রিন দিলে জুম আউট হয় না। এখন ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে এই ইয়া করার সময়, যেটা বিএমডি টক করার সময়, না ভাইয়া এখন, আচ্ছা যাই হোক, সমস্যা আমাদের কিন্তু রেকর্ডিংটা খুব ভালোভাবে করা হচ্ছে, আমি নিজে মেনটেন করতেছি এটা। তো হোপফুলি রেকর্ডিংটা খুব ক্লিয়ার থাকবে। এনিওয়েজ, তো দেখেন আমাদের এখানে আমি যখন বিএমডিটা করবো, তো আমি যখন বিএমডিটা করবো, তো আমি এই যে এই পাঁচটা যখন আমি নিব, এই যে এই পোর্শনটা একটু ড্র করি, এই পোর্শনটা, এটা কিন্তু একভাবে করবো, এটা নর্মাল আগের মতো করে যেরকম শিখেছিলাম, হাফ ইন্টু হোম ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 40 ইন্টু ডিস্টেন্স কত 8, আমার কিন্তু 160। তার মানে হচ্ছে কি, এটা জিরো থেকে শুরু হবে। এটা কি নেগেটিভ, পজিটিভলি ডিক্রিজিং হলে আমি কিভাবে বুঝলাম, এই যে দেখেন আমি কনসেপ্ট গুলো কিন্তু আমার খুব ভালোভাবে কাজ আসতেছে। এটা হচ্ছে কি পজিটিভলি ডিক্রিজিং এর জন্য। তো এটা এরকম আসলো, এটা কত হলো 160, ঠিক আছে। তারপর হচ্ছে কত, আবার মাইনাস হাফ ইন্টু 40 ইন্টু 8, আবার হচ্ছে, সরি আমি একটু ভুল করছি, হাফ ইন্টু 40 ইন্টু 4 হবে, এটা তো 4, কারণ 8 ছিল টোটালটা, হাফ ইন্টু 40 ইন্টু 4, তো এটা ছিল 80 হবে, এটা হচ্ছে 80 মাইনাস 0 হবে, ঠিক আছে। এটা হবে 80 মাইনাস, এই যে এই পয়েন্টে এসে 0 হবে, দেখছেন কোথায় 0 হয়েছে, হোয়াট ইজ why I got the value of bending moment 0 in this internal hinge, যেখানে ইন্টারনাল হিঞ্জ আছে সেখানে কিন্তু আমি এটার ভ্যালুটা 0 পেলাম। এটা পাইতেই হবে, যদি না পান তাহলে আপনার ম্যাথ বলেছে। তো এরপরে কি, এরপরে এই পাঁচটা কিসের, this this portion is rectangular and negative, therefore নিচের দিকে যাবে এবং স্ট্রেট পোর্শন যাবে, কোনো কার্ভ হবে না। তো এটা হচ্ছে কি 40 ইন্টু 8 মানে 320, তো স্ট্রেট এরকম 320 নিচের দিকে যাবে 320, ঠিক আছে, -320। আগে নেট 0 হলো, তো এখান থেকে হচ্ছে -320 আসলো। তো এখন কি হচ্ছে, বাকি যে পাঁচটা, বাকি পার্টটা, এই পার্টে কি আমরা এখন কিন্তু একটা ভেজালের জায়গায় চলে আসছি, এটা একটা সিরিয়াস ভেজালের জায়গা, এই যে এই রিজনটা। তো এটা আমরা অনেকে অনেক ভাবে করে, বাট আমি হচ্ছে আমার সিস্টেমে ফলো করি। আমার সিস্টেম যেটা, সেটা হচ্ছে আমি সেকশন কেটে নিয়ে কাজ করি। তো সেকশন কেটে নিয়ে কাজ করাটা আমার কাছে মোর মাচ ইজিয়ার মনে হয়। তো আমি হচ্ছে যেটা করবো, আমি এই পাশ থেকে ফ্রম দ্য রাইট সাইড, স্টার্টিং ফ্রম দ্য রাইট I will take a section A,
তো সেকশন এটাকে আমি দুই পাশে দেখাই নিচের দিকে, কালারটা একটু বেশি হয়ে গেছে। এই যে দেখেন একটু ইয়া কালারটা আমি নিচ্ছি, এটা আমি সেকশন নিয়ে কাজ করবো এখন। তো সেকশনটা যেটা, সরি একটু বেশি ক্লান্তি হয়ে যাচ্ছে, আমি একটু পরিণত করে রাখি। এখানে এই সাপোর্ট আমি কত পাইছি, 30.22। এটা হচ্ছে আমার ওভারঅল প্যাটার্ন। স্ক্রিন কিছু বোঝা যায় না, আচ্ছা সবাই সেম স্ক্রিন কিছু বুঝতে পারতেছেন না? প্রবলেম কি সবারই হচ্ছে? আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমি এক্স ডিস্টেন্সে আমি এটা সেকশন এ কেটে নিয়েছি, একটু ভালো মতো খেয়াল করেন, খুবই ক্রিটিক্যাল জায়গা। আর কেউ প্লিজ এখন বোর্ড নাড়াচাড়া করেন না, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, তো এখন আসলে এত কন্টিনিউ করার ইয়া নেই। তো আমরা হচ্ছে এরকম মানে আমাদের রেকর্ডিং খুব ভালোভাবে হচ্ছে, রেকর্ডিং দিয়ে দিলে ওখানে দিতে পারবেন, সমস্যা নেই। তো এখানে 30.22 এক্স ডিস্টেন্সে কেটে নিচ্ছি। তো আমি এখানে মোমেন্টের বের করবো, তো মোমেন্ট। তো এখানে দেখেন আমার আগের ফিগারটার সাথে আমি একটু কম্পেয়ার করি। এই জায়গাটা 12 কিপ পার ফিট লোড ছিল, 12 ফিট পর্যন্ত হচ্ছে এটা এক্সটেন্ড ছিল। আমি একটু আগে বলতেছিলাম যে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, কতটুকু ডিস্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিস্টেন্স বের করাটা। তো 12 ফিট পর্যন্ত আমার হচ্ছে 12 কিপ পার ফিট থেকে 12 ফিট এটা জিরো হয়েছে। তার মানে হচ্ছে কি আমার এক্স ডিস্টেন্স পরে মানে 12 ফিটে 12 কিপ পার ফিট হয়েছে, তার মানে কি এক্স ফিটে এটা হবে কত, এক্স ফিট ফিট পার এক্স কিপ পার ফিট হবে। ঠিক আছে, তার মানে আমার ওভারঅল জিনিসটা কি 30.22 30.22 এটা এক্স ডিস্টেন্স থেকে এটা এক্স হলো। ঠিক আছে, তাহলে এটার এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2। কেন? কারণ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই জায়গাটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে এটা নেট লোড হচ্ছে কত, এক্স স্কোয়ার বাই 2। এটার ডিস্টেন্স কত হবে এখান থেকে, এক্স বাই 3। ঠিক না? এখান থেকে তো এক্স বাই 3 হবে, আর এখান থেকে কত হবে, 2x/3। ওকে, তো এখন আমার হচ্ছে আমি যেগুলো পেলাম, তো মোমেন্ট হচ্ছে এটা এদিকে, তো মোমেন্টের মান হচ্ছে m ইকুয়ালস কি 30.22 ইন্টু এক্স। 30.22 থেকে কিন্তু এক্স ডিস্টেন্স এটা কাজ করতেছে, আর হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 যেটা, এটা মাইনাস দিলে মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এর কত ডিস্টেন্স কাজ করতেছে, এটা কিন্তু এক্স বাই 3। মানে আমি এটা অ্যাকচুয়ালি কি করছি, সামেশন অফ এম ইকুয়ালস হচ্ছে যদি জিরো নেই এই পয়েন্টে, এই পয়েন্টে আমি যদি এই যে সাপোর্টে যদি সামেশন অফ এক্স জিরো নেই, তার মানে তো একটা মোমেন্ট আসছে, এটা ধরেন যে এটা কোন ডিরেকশনটা কোন দিকে, এটা হচ্ছে ক্লকওয়াইজ, আমি নেগেটিভ ধরলাম ক্লকওয়াইজ। এটা কত, প্লাস, এটা এন্টি ক্লকওয়াইজ আসবে, এটা প্লাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 2x/3 এটা আসলো, আর হচ্ছে কত আসলো এটা। তো এইটা আমি নিতে পারতেছি না, কারণ হচ্ছে এখানে এটা হলে আমি কিন্তু 30.22 এটা আমি নিতে পারছি না। যার ফলে হচ্ছে কি আমি টোটাল মোমেন্ট আমি এভাবে বের করতে পারি, জাস্ট এই মোমেন্টের মান আর হচ্ছে এইদিকে যত মোমেন্টের মান ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ মিলতে হবে, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ মিলতে হবে। তো এখানে এম, আর এখানে হচ্ছে কত আসে 30.22 ইন্টু এক্স, আর হচ্ছে 30 এক্স কিউব ডিভাইড বাই 6। তো এটা হচ্ছে আমার মোমেন্টের মান, এম ইকুয়ালস হচ্ছে কত, 30.22 এক্স মাইনাস এক্স কিউব ডিভাইড বাই 6। তো দিস ইজ দ্য ভ্যালু অফ এম। তো আমি এখান থেকে এখন আমি এমটা কেন বের করলাম, এমটা দুইটা কাজে, এখান থেকে আমি দুইটা কাজ করবো। ফার্স্টলি আই উইল গেট দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম মোমেন্ট। ম্যাক্সিমাম মোমেন্ট কিভাবে বের করতে পারি, আমার এক্স এর ভ্যালু থেকে। ম্যাক্সিমাম মোমেন্টটা কখন পাবো, যেখানে হচ্ছে আমার শেয়ারের মান 0 হয়, ভি ইকুয়াল 0। তো ভি মানে কি, শেয়ার ফোর্স। তো ভি মানে কি, ভি মানে হচ্ছে ডিএম ডিএক্স।
ঠিক আছে, এটা কিন্তু আমার বেসিক ফর্মুলা। শেয়ার ফোর্স মানে কি, আমি কিন্তু শেয়ার ফোর্সকে ডিফারেন্সিয়েট করলে আমি বেন্ডিং মোমেন্ট, সরি, বেন্ডিং মোমেন্টকে ডিফারেন্সিয়েট করে শেয়ার ফোর্স পাই, শেয়ার ফোর্সকে ইন্টিগ্রেট করে, শেয়ার ফোর্স ইকুয়েশনকে ইন্টিগ্রেট করে আমি কিন্তু বেন্ডিং মোমেন্ট পাই। তো আমি এম এর ইকুয়েশন জানি, তো এখান থেকে শেয়ার ফোর্স বের করতে পারি হচ্ছে ডিএম ডিএক্স করে। তো ম্যাক্সিমাম ভ্যালু অফ এম যেখানে পাবো সেখানে কিন্তু শেয়ার ফোর্সের মান 0 হবে। তো আমি এখানে ডিএম ডিএক্স 0 করে আমি কিন্তু এক্স এর মানটা বের করবো, যে এক্স এর মান থেকে আমি ম্যাক্সিমাম মোমেন্টের মানটা পাবো। তো ডিএম ডিএক্স 30.22 এক্স মাইনাস এক্স কিউব ডিভাইড বাই হচ্ছে 6, এটা হচ্ছে 0। তার মানে 30.22 মাইনাস 3x স্কোয়ার বাই 6 বা হচ্ছে x স্কোয়ার বাই 2 হচ্ছে 0, বা x স্কোয়ার বাই 2 হচ্ছে কত, 30.22, বা x স্কোয়ার হচ্ছে কি 60.44। সুতরাং এখান থেকে আমি x এর ভ্যালু পাই হচ্ছে কত, 7.77। তো 7.77 is the value for which I will get the maximum moment, the value of maximum moment for the given loading condition। ঠিক আছে, তো আমি এখানে m এর মানটা বের করি, maximum value of m will be, আমি এখন এই ইকুয়েশন থেকে আমি কিছু দেখাবো আর কি। এটা হলো 7.7 করবেন মাইনাস 7.77 কিউব ডিভাইড বাই 6, এটা হচ্ছে 158.60। তো আমি একটা ইম্পর্টেন্ট ভ্যালু পেলাম, দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম মোমেন্ট। ঠিক আছে, ক্লিয়ার জায়গাটা? তো একটু আমি আগের জায়গায় আসি। আমি এই যে এত কিছু যেখানে শেষ করছিলাম, তো এই জায়গাটা আমি করতে আসলাম। আমি কোথায় ছিলাম, 320 ছিলাম। তো এখন হচ্ছে আমি যেটা কাজ করবো, আমি কিন্তু এখন উল্টা ডিরেকশনে চলে আসছি, এবং হচ্ছে আমি এখান থেকে শুরু করবো। এখন খুবই মনোযোগ দেন এখন এই জায়গাটাতে। আমি এতক্ষণ ছিলাম কোথায়, আমি এতক্ষণ ছিলাম কিন্তু বাম দিকে, এখন আমি চলে যাবো কোথায়, ডানপন্থী হয়ে যাবো এখন আমি। তো ডান দিকে আমি শুরু করে আমি এই যে যেখানে শেয়ারের মান 0, এই যে এই পয়েন্টটাতে, এই পয়েন্ট থেকে তো ম্যাক্সিমাম ভ্যালু অফ মোমেন্ট পাই। এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস মোমেন্ট? এটা হচ্ছে 158 পয়েন্ট সামথিং। এইটা এখন কেউ দাঁড়াদাঁড়ি করেন না, লাস্ট মোমেন্ট এটা হচ্ছে কত, এটা 100। আমি একটু অন্য ফিগার গুলো পড়ে আসছি, আর এখন একটু জুম ইন জুম আউট করার দরকার নেই, এখন একটু সবাই একটু ইয়াটা খেয়াল করেন, আমাদের ইয়াতে রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। 158.63। তো এটা আমি পাইছি কিসের জন্য, সেটা পাইছি হচ্ছে এক্স এর ভ্যালু 7.77। এক্স এর ভ্যালু 7.7 কোনটা, এই ভ্যালুটা 7.77, এখন হচ্ছে আমার ম্যাক্সিমাম মানটা পাবো। এখন দেখেন আমার এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে যেখানে এক্স এর ভ্যালুটা 12 কিপ পার ফিট, মানে 12 ফিট দূরে এটা। তো আপনি ইকুয়েশনের মধ্যে m ইকুয়ালস হচ্ছে 30.22 এক্স মাইনাস এক্স কিউব বাই 6। এই ইকুয়েশনে আপনি এক্স এর ভ্যালু 12 বসালে আপনি পাবেন হচ্ছে এই পরপর এই জায়গাটাতে মোমেন্টামের মান, এবং দ্য ভ্যালু উইল বি 74.84। এটা আপনার হাতে করে জাস্ট ইকুয়েশনে বসাবেন, এক্স এর ভ্যালু 12 বসালেই হবে। উল্টা দিক থেকে কিন্তু আমি পড়াশোনা করছি। আর লাস্টলি আমার হচ্ছে এক্স এর ভ্যালু যখন আমি 18 বসাবো, তখন হচ্ছে আমি পাবো কি এই পয়েন্টের ভ্যালুটার মান। তো এটা আসলে যেটা হয় যে এই পয়েন্ট আর কি, এটা আসলে এরকম হয়, এটা এই জায়গাটাতে মিলে যাবে আর কি। ঠিক আছে, ক্যালকুলেটর থাকবে এই ম্যাথের জন্য। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়ে ফেলছিলাম আমি আসলে, একটা খুব কথা বলতে ভুলে গেছি। আমাদের কিন্তু এলজিডি পরীক্ষাতে আসলে, আমি জানি না, আমাদের সময় কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউড ছিল না। তো সাইন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউড যদি না থাকে, এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। কিন্তু ইডির পরীক্ষাতে আমাদের কিন্তু অনেক টাফ কিছু ম্যাথ আসছিল, যেরকম বলছিলাম যে আমি মানে ডিজাইনের ম্যাথ আসছিল, ফুটিং ডিজাইনের ম্যাথ। তো বুঝতে পারতেছেন ফুটিং ডিজাইনের ম্যাথ ইজ কোয়াইট ইম্পসিবল টু এক্সিকিউট উইদাউট এনি ক্যালকুলেটর, ঠিক না? কিন্তু আমি যেটা করছি, আমি চুরি করে ক্যালকুলেটর নিয়ে গেছি, ব্যাগে রাখছি, আমি ওইটা পরে ইউজ করছি। এছাড়া এটা ইম্পসিবল, আপনি ফুটিং এর ম্যাথ কেন ক্যালকুলেটর ছাড়া করবেন। তো আই উইল সাজেস্ট ইউ দ্যাট you should take calculator with you, both the scientific and non-scientific, and যদি এরকম হয় যে এক্সামিনার বা হচ্ছে ইনভিজিলেটর ঝামেলা করতেছে না, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে ইউজ করতে পারেন। আমি কিন্তু 2-3টা পরীক্ষাতে আমি সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে গেছি। এলজিডি পরীক্ষাতে খুব ফালতু কোশ্চেন আসছিল আমাদের, ওই যে খুব টাইপের কোশ্চেন আর কি, যে কনসেপচুয়াল কোশ্চেন না, লাইক হচ্ছে বর্ণ নিয়ন্ত্রণ আপনি কি করবেন, এই টাইপের কিছু ফালতু কোশ্চেন আসছিল আর কি, ডেসক্রিপটিভ এন্ড হচ্ছে যেটা হচ্ছে সবাই লিখতে পারবে আর কি, ওরকম। তো এটা আসলে ক্যালকুলেটর খুব একটা লাগে না। বাট এইচডি পরীক্ষাতে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল, লাইক
আপনার হচ্ছে ডিফ্লেকশনের ম্যাথ ছিল, এরকম এসএপি বিএমডি ডায়াগ্রাম ড্রয়িং ছিল। নেক্সট হচ্ছে আপনার কি বলে একটা ম্যাথ ছিল হচ্ছে বিম ডিজাইনের ম্যাথ ছিল, বিম ডিজাইনের ম্যাথ, নট মানে ক্যাপাসিটি বের করা। তো এগুলো তো আসলে ক্যালকুলেটর ছাড়া করা খুবই ডিফিকাল্ট, বাট মানে আমি ক্যালকুলেটর নিয়ে গেছিলাম, ইউজ করা মানে করার অপরচুনিটি ছিল, এখন আসলে জানি না ফিউচারে কি হয় আর কি। ঠিক আছে, তো এই আর কি ওভারঅল ক্লাস। তো এমনি আর কি আপনারা হচ্ছে এভাবে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস করবেন, এভাবে করে আর কি আপনারা শেয়ার ফোর্স ব্যাটিং মোমেন্ট ডায়াগ্রাম করতে পারেন। ঠিক আছে, তো কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাস শেষ করতে পারি। আর এমনিতে ওভারঅল সবার ক্লাস কেমন লাগলো? আমাদের যেহেতু একটা ফ্রি ক্লাস এন্ড হচ্ছে ইট ওয়াজ ওপেন ফর অল, অনেকে হয়তো এডিটেড হন নাই বাট করতে পারছেন। তো ওভারঅল হাউ ওয়াজ দ্য রিভিউ ফর দিস ক্লাস? বা কারো কোনো কিছু বলা থাকলে এটা আমাকে বলতে পারেন। Okay, there are 38 people. আজকের ক্লাস কি শুধু এলজিডির ক্লাস ছিল? না, এটা ওভারঅল ক্লাস ছিল। শেয়ার ফোর্স মোমেন্ট এন্ড ব্যাটিং মোমেন্ট ডায়াগ্রাম ইজ ইম্পর্টেন্ট ফর এনি এক্সাম। তো এটা নট ফর এলজিডি বাট ফর বিসিএস অর এনি আদার এক্সাম। কমেন্ট ক্লাস ছিল। এনি আদার কোয়েশ্চেন? লাস্টের ম্যাথ যেটা করলাম এটা আসলে মানে আপনি নর্মাল ক্যালকুলেটর করা পসিবলই না। এছাড়া আগে যে ম্যাথগুলো করছে সেগুলো কিন্তু নর্মাল ক্যালকুলেটর করা পসিবল, এখানে খুব একটা বড় ক্যালকুলেশন করতে হয় না। এখানে আপনার হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, এটা কিন্তু ক্রিটিক্যাল, মানে নট অনলি ক্রিটিক্যাল, ইটস কোয়াইট ইম্পসিবল। বিএমডি কাপ নেক্সট ব্যাচ কবে স্টার্ট হবে? একটা ব্যাচ তো রানিং, এখন একটা ব্যাচ রানিং, একটা ব্যাচ না কয়েকটা ব্যাচ রানিং। এখন হচ্ছে একই সাথে হচ্ছে এলজিডি প্রিপারেশন এবং হচ্ছে কমেন্ট প্রিপারেশনের জন্য ক্লাস চলতেছে। আর এরপরে কবে হয় আমি আসলে বলতে পারছি না, এটা ডিপেন্ড করবে। আমি আসলে মানে ক্লাস অলওয়েজ যে নেই এরকম না, আমি আমার মানে এটা হচ্ছে আপনাদের সাথে মিলে গেছে। আমার এতদিন হচ্ছে প্রেসিডেন্সিতে সেমিস্টার চলতেছিল, এখন হচ্ছে আমাদের এক্সাম চলবে আর কি এই মান্থে। তো আমি ফ্রি হয়েছি এবং and হচ্ছে আমি এই জন্য ক্লাস নিতে পারতেছি। লাকিলি এখন এলজিডি সার্কুলারটা চলে আসছে, তো এই জন্য নেওয়া হচ্ছে আর কি। বিএমডি কাপ শেপটা, আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আলোচনা করছেন। তো বিএমডি কাপ শেপটা কিরকম আসবে এটা নিয়ে কিন্তু অনেকেই মানে ঝামেলায় পড়েন। তো দেখেন এই জায়গাটাতে এটা কিন্তু এটা কিভাবে আগাচ্ছে, এটা কিন্তু পজিটিভলি কমছে, তার মানে হচ্ছে কি এটা এই শেপ ফার্স্টলি, দেন হচ্ছে নেগেটিভলি বাড়ছে, তার মানে এই শেপ। ঠিক আছে, তো কনকেভ কনভেক্স আর কি। তো এরপরে গিয়ে যেটা স্ট্রেট হলে স্ট্রেট, এটা তো করছি। এরপরে গিয়ে কি, এরপরে হচ্ছে আমি ভ্যালুর মতো করে বসাবো, বা ডায়াগ্রাম ড্র করার সময় ফিগার লেফট টু রাইটই দেখবো। তো এখানে দেখেন এটা কিভাবে হচ্ছে, এইটুকু পার্ট, এই যে এই পার্টটা যেটা, এই যে আমি যেটা ড্র করতেছি, একটু খেয়াল করেন। এই পার্টটা কি, এই পার্টটা কিন্তু পজিটিভলি ডিক্রিজিং। তার মানে কি এই ডায়াগ্রামটা কিরকম হলো, ওই যে দেখেন এরকম পজিটিভলি ডিক্রিজিং। তারপর হচ্ছে কি এটা এটা এইরকম যেটা আসছে সেটা হচ্ছে কি এটাও কিন্তু পজিটিভলি ডিক্রিজিং শেপ। তো এটা এরকম করে কন্টিনিউ হলো, এটা ডিক্রিজিং শেপই। এন্ড লাস্টলি এটা হচ্ছে কি নেগেটিভলি ডিক্রিজিং শেপ, তার মানে হচ্ছে কি সরি নেগেটিভলি ইনক্রিজিং শেপ। তার মানে হচ্ছে কি আমার জিনিসটা এভাবে গিয়ে এরকম করে শেষ হলো। ঠিক আছে, তো আমরা যে আগে যে একটা মানে ইয়ে আঁকছিলাম একটা বক্সে, যে আমি এরকম ইনক্রিজিং ডিক্রিজিং ডায়াগ্রামের জন্য কিরকম শেপ হবে যেটা দেখেছিলাম, ওইটা ফলো করে করবেন আর কি। ঠিক আছে, ওকে। তো আর কারো যদি কোশ্চেন থাকে, আমাদের অনেক টাইম হয়ে গেছে, অ্যালোটেড টাইমের চেয়ে আরো আধা ঘন্টা বেশি। তো যদি কোশ্চেন না থাকে তাহলে কি আমরা শেষ করতে পারি নাকি? এলজিডি রিটেনে পারমেতে কেমন টাইম পাওয়া যায় ভাইয়া? এলজিডি রিটেনে আসলে বা এই টাইপের রিটেন গুলো আমার কাছে খুবই মানে অনেক বেশি অ্যারডাস মনে হয় আর কি, যে অনেক বেশি ক্রিটিক্যাল। কারণ হচ্ছে আপনার একই সাথে অনেক কিছু করতে হয়, লাইক আপনি একই পরীক্ষার মধ্যে রচনা লিখবেন,
তারপর হচ্ছে ট্রান্সলেশন লিখবেন, প্যারাগ্রাফ লিখবেন, সাধারণ জ্ঞানের কোশ্চেন লিখবেন। তা এরপর হচ্ছে আপনি আবার এসএডিবিএম ম্যাথ করেন। এই ক্ষেত্রে আমি যেটা করি, আমি কিন্তু মানে আমি যেটা করছি 4 ঘন্টার পরীক্ষাকে আমি 2 ভাগে ভাগ করে দিয়েছিলাম। তো 2 ভাগের মধ্যে ধরেন যে 1.5 ঘন্টা হচ্ছে আমার এই ইঞ্জিনিয়ারিং গুলোর জন্য, 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট, আর বাকি 2 ঘন্টা 2 ঘন্টা 20 মিনিট হচ্ছে বাকি পার্ট গুলোর জন্য। তো 80 মার্কস আসলে যদি আপনার মোটামুটি কমন পড়ে, 100 মিনিটের পড়াটা খুব যে বেশি কঠিন সেটা না। ধরেন যে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট যদি আপনি নেন, সেক্ষেত্রে ধরেন যে টোটাল 8টা কোশ্চেন আসে, হয়তো বা 8টাই আসে আমাদের ধারণার মধ্যে, 10 মার্কস করে। তো এসএটি বিএমডি করতে আপনার 10 মিনিট বেশি লাগবে না। তো মোটামুটি মোরলেস 10 to 15 minutes per question you may take, not more than that. হাইস্ট 15 মিনিট, 15 মিনিট হলে কিন্তু দেখেন 8টা কোশ্চেনে প্রায় 2 ঘন্টা লেগে যায়। তো 2 ঘন্টা যদি আপনি ইঞ্জিনিয়ারিং 100 মার্কস 80 অ্যান্সার করেন, তো আপনি দেখেন আপনি কিন্তু টোটাল এক্সামে 40% অ্যান্সার করছেন 50% টাইমে। আপনি কিন্তু টাইমের মানে অ্যালোটেশনে পিছিয়ে যাচ্ছেন আর কি। কোশ্চেন্স, শীটের অন্য ম্যাথগুলো কি সলভ করে দেওয়া হবে? শীটের অন্য ম্যাথগুলো সেম টাইপেরই, আপনাদেরকে সলিউশন নোট দিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে শীটের প্রবলেমগুলো নিজেরা সলভ করা ট্রাই করা। ক্লাস শুধু আপনি মোস্টলি আমি নিব, কিছু ক্লাস হয়তো স্বাগত আপনি নেবেন। স্ট্রাকচার ক্লাস সবগুলো আমি নিব। স্ট্রাকচার আমাদের এরকম আরো অনেক ক্লাস আছে, লাইক ডিফ্লেকশনের ক্লাস আছে, খুবই ইম্পর্টেন্ট। ইনফ্লুয়েন্স লাইনের ক্লাস আছে, তো এগুলো আমি নিব। আর কোনো কোয়েশ্চেন? ওকে, তো উই ক্যান র্যাপ আপ ফর টুডে। তো যারা হচ্ছে কমেন্ট বেঁচে আছেন, তাদের সাথে যেটা কালকে একটা ক্লাস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মানে কিসের জানি মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। এরকম অ্যাসিড ডিপেন্ডেন্ট যখন আমরা সেম টাইপের প্রবলেম সলভ করবো ফর মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। তো আজকে যেহেতু বেসিকটা হলো, কালকে বেসিক জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো না। কালকে আমরা ডিরেক্ট হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা কি এন্ড হাউ ক্যান উই সলভ প্রবলেম ইউজিং দিস মেথড, আমরা ওটা হচ্ছে দেখবো। ঠিক আছে, তো আজকের মতো শেষ হলো। আল্লাহ হাফেজ।